আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শিব্বির আহমেদ চলে এলাম প্রফেশনাল ফটোশপ কোর্সের চতুর্থ পর্ব নিয়ে। আর আজকের পর্বটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ ফটোশপে যেই প্যানেলটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেটি হচ্ছে লেয়ার প্যানেল। আর আজকের এই পর্বটি পুরোটা সাজিয়েছি হচ্ছে লেয়ার প্যানেলের উপরে। লেয়ার প্যানেলের A to Z থাকছে হচ্ছে আজকের ভিডিওতে। আপনি যদি লেয়ার প্যানেলের পুরো সব কিছু জানতে চান, বিস্তারিত যদি আপনি জানতে চান, তাহলে পুরো ভিডিওটি দেখবেন, কোথাও টানবেন না। টানলে হয়তো বা আপনি কোনো একটা গুরুত্বপূর্ণ কিছু মিস করে ফেলবেন। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যেন পরবর্তী নোটিফিকেশনটা আপনি সহজেই পেয়ে যান। তাহলে চলুন আমরা স্ক্রিনে চলে যাই। এই পর্বে আমি দেখাবো লেয়ার ফিল্টারিং সম্পর্কে। লেয়ার ফিল্টারিংটা আমরা পাচ্ছি হচ্ছে লেয়ার প্যালেটের একেবারে উপরের দিকে। আমরা এখানে বেশ কয়েকটা আইকন দেখতে পাচ্ছি। এই আইকনগুলোকে একসাথে এটাকে বলা হয় হচ্ছে লেয়ার ফিল্টারিং। তো লেয়ার ফিল্টারিংয়ের কাজটা কি? এর কাজটা হচ্ছে যে আমরা যখন একটা কাজ করি, কোনো একটা ডিজাইনের কাজ হতে পারে বা কোনো একটা এডিটিংয়ের কোনো কাজ হতে পারে, সেই কাজ করতে গিয়ে আমাদের কিন্তু অনেকগুলো লেয়ার ক্রিয়েট করার প্রয়োজন হয়ে থাকে। এখন মনে করেন আপনার এখানে 50টা বা 60, 70, 80টা এরকম লেয়ার ক্রিয়েট হয়ে গেছে, বা কম বেশি অনেকগুলো লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনার নির্দিষ্ট এক ধরনের লেয়ার আপনাকে খুঁজে বের করতে হবে। যেমন ধরেন আপনার শুধু টাইপ লেয়ার যেগুলো আছে সেগুলোকে এখন এখানে বের করতে হবে, অথবা যেগুলো হচ্ছে শেপ লেয়ার আছে সেগুলোকে বের করতে হবে। তো এই ধরনের একদম স্পেসিফিক আপনি যদি কোনো একটা লেয়ারকে খুঁজে বের করতে চান, সেক্ষেত্রে আপনি তখন লেয়ার ফিল্টারিংয়ের মাধ্যমে খুব সহজেই সেই লেয়ারগুলোকে বের করতে পারবেন। যেমন এখানে প্রথমে আছে হচ্ছে পিক্সেল লেয়ার। তো এখানে আমি যদি ক্লিক করি তাহলে এখানে পিক্সেল লেয়ার যেটা আছে সেটা সামনে চলে আসবে, আর বাকিগুলো হাইড হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে ব্যাকগ্রাউন্ড নামে যে লেয়ারটা আছে সেটাই শুধুমাত্র পিক্সেল লেয়ার। তারপর এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। অ্যাডজাস্টমেন্টটা কি? এখানে নিচে আমরা একটা অপশন পাচ্ছি অ্যাডজাস্টমেন্ট লেয়ার। যদি আমরা এখান থেকে কোনো একটা কিছু অ্যাপ্লাই করে থাকি, সেই ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা ক্রিয়েট হয়ে থাকে। তো এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে কিনা আমি একটু দেখি। যেমন এখানে কোনো অ্যাডজাস্টমেন্ট লেয়ার নাই। টাইপ লেয়ার বের করার জন্য হচ্ছে এইটা, এখানে ক্লিক করলাম, দেখেন এখানে যতগুলো টাইপ লেয়ার আছে এই ডিজাইনের ভিতরে সবগুলো টাইপ লেয়ার এখানে চলে আসছে। তারপরে হচ্ছে শেপ লেয়ার। শেপ লেয়ার যতগুলো আছে সবগুলো সামনে চলে আসছে, বাকিগুলো হাইড হয়ে গেছে। এরপরে হচ্ছে স্মার্ট অবজেক্ট। তো স্মার্ট অবজেক্ট যেগুলো আছে সেগুলো হচ্ছে সামনে চলে আসছে। তো অনেকগুলো বিষয় এখানে আমি দেখালাম, যেমন হচ্ছে শেপ লেয়ার, স্মার্ট লেয়ার বা অ্যাডজাস্টমেন্ট লেয়ার বা টাইপ লেয়ার। এই বিষয়গুলো সম্পর্কে আপনি সামনে জানতে পারবেন। প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা ভিডিও আছে, আপনি সেগুলো দেখলেই টাইপ লেয়ার কাকে বলে বা শেপ লেয়ার কাকে বলে বা স্মার্ট লেয়ার কাকে বলে সেই জিনিসগুলো আপনি জানতে পারবেন। পর্বে আমি দেখাবো লেয়ার লক সম্পর্কে। লেয়ারের লকগুলো আমরা লেয়ার প্যালেটের উপরের দিকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে 5টা আইকন আছে, 5টা লক আছে। এই লকগুলোর কাজ হচ্ছে যে এক একটা লক এক একভাবে লেয়ারটাকে লক করে রাখে। তবে একটা বিষয় এখানে আপনি মনে রাখবেন, সেটা হচ্ছে যে এখানে 5টা লকের মধ্যে সর্বশেষ যে লকটা, এই লকটায় সবচেয়ে বেশি প্রয়োজন হয়ে থাকে। আর আগেরগুলো এগুলো ক্ষেত্র বিশেষে প্রয়োজন হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই লক অল নামে যে লকটা আছে এইটাই আমরা ব্যবহার করে থাকি। তারপরও আমি দেখাচ্ছি কোন লক কিভাবে লক করে থাকে। এখানে প্রথম যে লকটা আছে এটার নাম হচ্ছে লক ট্রান্সপারেন্ট পিক্সেল। লক ট্রান্সপারেন্ট পিক্সেলের কাজ হচ্ছে যেই লেয়ারটাকে আমরা লক ট্রান্সপারেন্ট পিক্সেল দ্বারা লক করব, সেই লেয়ারের ট্রান্সপারেন্ট এরিয়াটা লক হয়ে যাবে। যেমন এখানে লেয়ার 1-এ এখন কোনো কিছুই নাই। আমি ব্যাকগ্রাউন্ডের আইটা একটু অফ করে দিচ্ছি বোঝার সুবিধার্থে। লেয়ার 1-এ আমি এখানে একটা সিলেকশন করে নিলাম। নেওয়ার পরে এখানে আমি কালার অ্যাপ্লাই করলাম। কালার অ্যাপ্লাই করার পরে এখন লেয়ার 1-এর জন্য এই কালারটা ছাড়া বাকি পুরো জায়গাটা ট্রান্সপারেন্ট। তো এই ক্ষেত্রে আমরা যদি লক ট্রান্সপারেন্ট পিক্সেল দ্বারা লক করে দেই, সেই ক্ষেত্রে এই ট্রান্সপারেন্ট এরিয়াতে আমি আর কোনো কিছু করতে পারবো না। এটা আমি মুভ করতে পারছি। তারপরে আমি যদি ভিতরে কালার অ্যাপ্লাই করতে চাই সেটাও করা যাবে। যেমন আমি এখানে ব্রাশ টুলটা সিলেক্ট করলাম। এখন আমি এই যে ট্রান্সপারেন্ট এরিয়াতে আমি এখানে কালার অ্যাপ্লাই করার চেষ্টা করছি, বাট হচ্ছে না, কারণ এই এরিয়াটা আমার লক হয়ে আছে। বাট আমি যদি ভিতরে করতে চাই, ভিতরে কিন্তু ঠিকই কালার অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, তো এইভাবে লক ট্রান্সপারেন্ট পিক্সেল দ্বারা যদি আপনি লক করেন, তাহলে আপনি ট্রান্সপারেন্ট এরিয়াতে কোনো কিছুই কিন্তু করতে পারবেন না। এটা একবার লক করার পরে আনলক করার জন্য আরেকবার ক্লিক করতে হয়। আচ্ছা, এটা এখন আনলক হয়ে গেছে। এখন ভিতরে বাইরে দুই জায়গাতেই কালার অ্যাপ্লাই হচ্ছে।
আচ্ছা, এখন আমি পরেরটা একটু দেখাই। দ্বিতীয়টা হচ্ছে লক ইমেজ পিক্সেল। তো লক ইমেজ পিক্সেল দ্বারা লক করলে এটা আপনার ইমেজের পিক্সেলগুলোকে লক করে দিবে, সাথে সাথে বাইরের ট্রান্সপারেন্ট এরিয়াটাকেও লক করে দিবে। যেমন আমি এখানে এটা দ্বারা আমি লক করলাম, লক ইমেজ পিক্সেল। এখন আমি ব্রাশ টুলটা সিলেক্ট করলাম। দেখেন আমাদের ব্রাশের যে আইকনটা আছে সেটা কিন্তু ইরর সাইন দেখাচ্ছে, অর্থাৎ এখন আমি ভিতরেও কালার অ্যাপ্লাই করতে পারবো না, বাইরেও কোনো কালার অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে এই লেয়ারে এখন আমি কি করতে পারবো, শুধুমাত্র আমি মুভ করার কাজটা করতে পারবো। ঠিক আছে, এখানে আমরা মুভ করতে পারছি, বাট কোনো কালার অ্যাপ্লাই করতে পারবো না। আচ্ছা, এই হলো দ্বিতীয়টার কাজ। 3 নম্বর যেটা আছে এর নাম হচ্ছে লক পজিশন। লক পজিশন দ্বারা যদি আমরা কোনো লেয়ারকে লক করে দিই, সেক্ষেত্রে আমরা ভিতরে বাইরে কালার অ্যাপ্লাই করতে পারবো, বাট এইটাকে আমরা মুভ করতে পারবো না। যেমন আগেরটাতে আমি মুভ করতে পারছিলাম, বাট এইটার ক্ষেত্রে মুভ করা যাবে না। ঠিক আছে, এইটার পজিশনটাকেই লক করে দিচ্ছে, অর্থাৎ যেখানে আছে সেখানে এটাকে স্থির করে রেখে দিয়েছে। এই ছিল হচ্ছে লক পজিশনের কাজটা। এখানে 4 নাম্বার যে লকটা আছে এইটা অন্য আরেকটা ইমেজের ক্ষেত্রে আমি সেটা দেখাই দিব, এখানে আমি এটা দেখাচ্ছি না। 5 নাম্বারে যে লকটা আছে এটার নাম হচ্ছে লক অল। লক অল দ্বারা লক করলে আগের যতগুলো লক এখানে আছে সবগুলো একসাথে এটা কাজ করে থাকে। লক অলে ক্লিক করলাম। এখন আমি যদি এখানে কালার অ্যাপ্লাই করতে চেষ্টা করি সেটাও পারবো না, মুভ টুল দিয়ে যদি আমি মুভ করতে চেষ্টা করি সেটাও পারবো না, অর্থাৎ সব দিক থেকে এটাকে লক করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে ইমেজের পিক্সেলের ভিতরেও কালার অ্যাপ্লাই করা যাবে না, ট্রান্সপারেন্ট এরিয়াতেও কালার অ্যাপ্লাই করা যাবে না, পাশাপাশি এটা আমরা মুভ করতেও পারবো না। তো এই সব দিক থেকে সবভাবে এটাকে লক করে দেয়। তো এইটাই আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয়ে থাকে, লক অলটা। তো লক অল দ্বারা লক করলাম, আবার আনলক করলে আমরা এখন সব কিছুই করতে পারবো। তো এই ছিল হচ্ছে লকের বিষয়গুলো। এখানে অনেকগুলো লকই আছে, বাট আমাদের প্রয়োজন হয় সবসময় এই লক অল। ঠিক আছে, লক অল দ্বারাই আমরা লক করার কাজটা করে থাকি। এই পর্বে আমি দেখাবো অপাসিটি এবং ফিল সম্পর্কে। অপাসিটি এবং ফিল এই দুইটাই প্রায় একই রকম কাজ করে থাকে, তবে দুইটার মধ্যে কিছুটা পার্থক্যও আছে। অপাসিটি এবং ফিল মূলত যে কাজটা করে সেটা হলো ট্রান্সপারেন্ট করে দেয়। যে লেয়ারটাকে আমরা সিলেক্ট করে অপাসিটি কমায় দিব বা ফিল কমায় দিব, সেই লেয়ারে থাকা অবজেক্টটাকে ট্রান্সপারেন্ট করে দিবে। যেমন আমি এই লেয়ারটাকে সিলেক্ট করে অপাসিটি যদি কমায় ফেলি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে অপাসিটি কমে যাওয়ার কারণে এই যে ছবিটা ছিল, ছবিটার ব্যাকগ্রাউন্ডের যেই ট্রান্সপারেন্টের যেই ব্যাকগ্রাউন্ডটা আমরা সেটা কিন্তু দেখতে পাচ্ছি। আর ফিল কমায় যদি দিই সেক্ষেত্রে একই রকমই কাজ করছে। তো আমরা এই দুইটার মধ্যে পার্থক্যটা কি সেটা দেখার জন্য আমি এখানে দুইটা শেপ তৈরি করে সেই দুটার মধ্যে পার্থক্যটা বুঝাই দিচ্ছি। যেমন এখানে একটা আমি শেপ তৈরি করলাম, এটার একটা আমি কপি তৈরি করতেছি। তো কপি তৈরি করার পরে এখন প্রথমটাতে এসে আমি অপাসিটি কমাই দিচ্ছি। আরও একবার একটু ভালো করে দেখেন, যেমন এটাতে আমি 50% অপাসিটিটা কমাই দিলাম। তারপরে দ্বিতীয়টাতে আমি ফিল 50% করে দিচ্ছি। এখন যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন যে দুইটাতে প্রায় একই রকম কাজ করছে, অর্থাৎ এখানেও যেই রকম কাজ করেছে এটাতেও কিন্তু একই রকম কাজ করেছে। তো পার্থক্যটা তাহলে কি? পার্থক্য দেখার জন্য আমি আবার পুনরায় দুটাকেই আমি 100% করে দিচ্ছি। তো 100% যখন করে দিলাম, দেওয়ার পরে আমি দুইটাতে স্ট্রোকে একটা কালার দিয়ে নিচ্ছি। আমি শেপ টুলটা সিলেক্ট করলাম, তারপর এখান থেকে আমি স্ট্রোকে একটা কালার দিয়ে দিচ্ছি। তারপরে স্ট্রোকটা 1 পিক্সেল আছে, এটাকে আমি একটু বাড়ায় তারপরে ওকে ইন্টারফেস করলাম। সেমভাবে আমি দ্বিতীয় যেই লেয়ারটা ছিল সেইটাতেও স্ট্রোকে কালারটা দিব এবং সেম আমি এখানেও 30 পিক্সেল সাইজ করে দিচ্ছি। এখন প্রথমটাতে যদি আমি অপাসিটিটা কমিয়ে ফেলি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে অপাসিটি ফিলের ভিতরেও কমছে এবং স্ট্রোকের কালারেও অপাসিটি কমে যাচ্ছে, অর্থাৎ ভিতরে বাইরে দুটাতেই কিন্তু সমানভাবে অপাসিটি কমে যাচ্ছে, অর্থাৎ ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। আর ফিলটাতে যদি আমরা কমাই দিই, সেই ক্ষেত্রে আমি দ্বিতীয়টাতে আমি ফিল কমাই দিচ্ছি। তো ফিল কমাই দিলে স্ট্রোকে যদি কালার থাকে, স্ট্রোকের কালারটা ঠিক থাকবে, স্ট্রোকের কালারটা ট্রান্সপারেন্ট হবে না, শুধুমাত্র ফিলের কালার অর্থাৎ শুধুমাত্র ভিতরের কালারটা ট্রান্সপারেন্ট হবে বা স্বচ্ছ হয়ে যাবে। তো এই হচ্ছে এই দুইটা অপশনের মধ্যে পার্থক্য। অপাসিটি যে কাজটা করছে যে অপাসিটি যদি আমরা কমাই দিই, লেয়ারে থাকা অবজেক্টটাকে পুরোটাকেই ট্রান্সপারেন্ট করে দিবে। আর ফিলের পার্সেন্টেজটা যদি আমরা কমাই ফেলি, সেই ক্ষেত্রে ওই অবজেক্টের যদি স্ট্রোকে কালার থাকে, স্ট্রোকের কালারটাকে ঠিক রাখবে, শুধুমাত্র ফিলের কালারটাকেই ট্রান্সপারেন্ট করে দিবে।
এই পর্বে আমি দেখাবো লেয়ার মোড বা ব্লেন্ডিং মোড সম্পর্কে। তো লেয়ার মোডটা আমরা পাবো হচ্ছে লেয়ার প্যালেটের একেবারে উপরের দিকে। তো এটা এখন হাইড করা আছে, অর্থাৎ ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, কারণ লেয়ারটা হচ্ছে লক করা। আর এখানে যদি আমরা একটা নতুন লেয়ার নিই তাহলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। আচ্ছা, তো এখন লেয়ার মোডের কাজটা কি, বা এখানে কি কি আছে, কি কি মোড আছে, আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমরা সবগুলো দেখতে পাচ্ছি। তো মোডগুলোর কাজ হচ্ছে যে এক একটা মোডে এক এক রকম কালারের ইফেক্ট তৈরি করে থাকে। অর্থাৎ যেই লেয়ারটাতে আমরা ব্লেন্ডিং মোডটা অ্যাপ্লাই করব সেই লেয়ারটার কালারটা মোড অনুযায়ী চেঞ্জ হবে এবং নিচের লেয়ারের সাথে সেটা ব্লেন্ড হয়ে যাবে, অর্থাৎ মিশে যাবে। ঠিক আছে, তো আমরা এখানে কিছু একটা অ্যাপ্লাই করে দেখলে জিনিসটা বুঝতে পারবো। এখন দেখতে পাচ্ছেন যে এই লেয়ারটাতে কালার অ্যাপ্লাই করার কারণে, নর্মাল মোডে থাকার কারণে এই পুরো লেয়ারটা কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে এবং নিচে কি আছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তো আমি এখন যদি মোডগুলো চেঞ্জ করি তাহলে আমরা দেখতে পাবো যে এক এক ধরনের মোডে নিচের যে লেয়ারটা আছে এই লেয়ারের সাথে অ্যাডজাস্ট হয়ে এক এক ধরনের কালারের ইফেক্ট তৈরি করে থাকবে। যেমন আমি এখান থেকে নর্মাল থেকে ডিসলভটা দিলে এটাতে বোঝা যাবে না, ডার্কেন যদি দিই তাহলে যে এই ধরনের একটা কালার ইফেক্ট তৈরি হচ্ছে। তারপরে মাল্টিপ্লাই কিছুটা চেঞ্জ হচ্ছে, কালার বার্ন দিলে আরেকটু বার্ন মানে আরেকটু ডার্ক হচ্ছে, লিনিয়ার বার্ন, ডার্কার কালার। ঠিক আছে, এই যে দেখেন ডিফারেন্ট হয়ে গেল। লাইট এন দিলে আরও আরেক রকম হয়ে যাচ্ছে, স্ক্রিন কালার ডস। তারপরে এক একটাতে কিন্তু এক এক ধরনের কালারের ইফেক্ট তৈরি করতেছে। এই মোডগুলো আমাদের বিভিন্ন ধরনের কাজে প্রয়োজন হয়ে থাকে। তো আমরা সবগুলো একটু প্র্যাকটিস করে দেখব, তাহলে আমার কাজে কোনটা কখন প্রয়োজন হবে আমি সেটা ব্যবহার করতে পারবো খুবই সহজে। ব্লেন্ডিং মোড ব্যবহার করার জন্য শুধু যে আমাদেরকে লেয়ার নিয়ে তারপরে ফরগ্রাউন্ড কালার বা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করে তারপরে মোডগুলো চেঞ্জ করতে হবে, বিষয়টা তা না। আপনি চাইলে ব্রাশ টুল ব্যবহার করেও তারপরে মোডগুলো চেঞ্জ করতে পারেন। যেমন আমি ধরেন এখানে কিছুটা জায়গায় আমি ব্রাশ টুল দিয়ে অ্যাপ্লাই করলাম, তারপরে আমি এখন যদি মোডগুলো চেঞ্জ করি তাহলে কিন্তু আমি দেখতে পাবো যেমন এখানে চেঞ্জ হয়ে গেছে। তো একবার এখানে চেঞ্জ করার পরে আপনি যদি স্ক্রল করেন তাহলে কিন্তু এটা একটা একটা করে চেঞ্জ হতে থাকবে। ঠিক আছে, তো আমি দেখেন এই যে একটা একটা করে চেঞ্জ করতেছি এবং আমরা আগেরটা এবং পরেরটার মধ্যে কিন্তু এখানে পার্থক্যটাও দেখতে পাচ্ছি, বা এইখানে যতটুকু আমি কালার অ্যাপ্লাই করলাম ঠিক ততটুকুর মধ্যেই কিন্তু এই মোডগুলো অ্যাপ্লাই হচ্ছে। এখানে আরেকটি বিষয় আমি বলে রাখি, সেটা হচ্ছে যে ব্রাশ টুলের ভিডিওতে আমি বলেছিলাম কন্ট্রোল বারে যে মোড আছে এই মোডটা আমি বলেছিলাম যে এটা পরে দেখাবো। তো এখানকার যে মোডটা আছে এবং লেয়ার প্যালেটে যে মোডটা আছে একই মোড দুই জায়গাতেই আছে, অর্থাৎ এখানেও আমরা এই সেম মোডগুলো পাচ্ছি, তারপরে লেয়ার প্যালেটের ভিতরেও আমরা সেম মোডগুলো পাচ্ছি। তো এখন এই দুইটার মধ্যে পার্থক্যটা আসলে কি? পার্থক্যটা হচ্ছে যে লেয়ার প্যালেট থেকে যদি আপনি মোডটা চেঞ্জ করেন সেই ক্ষেত্রে আপনার যেটা হবে যে এটা আপনি চেঞ্জ করে করে দেখতে পারবেন। আর কন্ট্রোল বার থেকে যদি আপনি ব্রাশ টুলের কন্ট্রোল বার থেকে যদি মোডটা চেঞ্জ করেন তাহলে চেঞ্জ করে দেখার সুযোগটা এখানে নাই। যেমন আমি এখানে এই ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা আমি সিলেক্ট করলাম, করার পরে এটা লকটাকে আমি আনলক করে দিচ্ছি। করার পরে আমি এখান থেকে ধরেন এইটাতে আমরা একটু দেখি এখানে আমরা কোন ইফেক্টটা এখানে অ্যাপ্লাই করেছি, কোন মোডটা, এটা স্ক্রিন। আচ্ছা, আমি এখন এখান থেকে স্ক্রিনটা আমি সিলেক্ট করে এইখানে অ্যাপ্লাই করব, এই লেয়ারটাকে সিলেক্ট করে এই পাশে অ্যাপ্লাই করব। তো দেখেন এই যে দুইটা কিন্তু একই রকম দেখাচ্ছে, একই রকমভাবে এটা একটা একটার সাথে মিশে গেছে বা একই রকম মনে হচ্ছে, একই রকম ঠিকই আছে। বাট এইটা আমি এখন যদি আমি চেঞ্জ করতে চাই সেটা কিন্তু চেঞ্জ হবে না। আমি ধরেন এখান থেকে আমি দিচ্ছি হচ্ছে এখন মাল্টিপ্লাই, এটা কিন্তু পরিবর্তন হয় নাই। অর্থাৎ আমরা ব্রাশ টুল দিয়ে ব্রাশ টুলের কন্ট্রোল বারে থাকা মোড দিয়ে যদি আমরা কোনো একটা মোড সিলেক্ট রেখে যদি আমরা অ্যাপ্লাই করি সেটা কিন্তু পরিবর্তন করা যায় না। আমাকে কি করতে হবে, আবার আনডু করে তারপরে আবার এখানে আরেকটা মোড সিলেক্ট করে আবার অ্যাপ্লাই করতে হবে। বা এখন আমি যদি মাল্টিপ্লাই সিলেক্ট করে তারপরে অ্যাপ্লাই করি তাহলে মাল্টিপ্লাই মোডের যে ইফেক্টটা সেটা তৈরি হচ্ছে, এবং আমি যদি এটাও চেঞ্জ করতে চাই সেটা কিন্তু হচ্ছে না। আর লেয়ার থেকে যদি আমরা করি, আলাদা একটা লেয়ার নিয়ে যদি করি এই কাজটা, তাহলে কিন্তু আমরা খুব সহজে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, তো লেয়ার নিয়ে কাজ করাটাই বেটার, লেয়ার নিয়ে এই মোডগুলো চেঞ্জ করাটাই ভালো হয়। আর এখানে আপনি যে কোনো ধরনের কালার অ্যাপ্লাই করে এই মোডগুলো চেঞ্জ করতে পারেন। আমি ফরগ্রাউন্ডে থাকা পিঙ্ক কালারটা অ্যাপ্লাই করেছি, আমি এটা চেঞ্জ করে ব্যাকগ্রাউন্ডের কালারটাকে আমি ফরগ্রাউন্ডে নিয়ে আসলাম এবং এখান থেকে আমি নর্মাল মোডটাকে রেখে আমি এখানে লাল কালার অ্যাপ্লাই করে দিচ্ছি। দেওয়ার পরে আমরা যদি এখন এই মোডটা চেঞ্জ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লাল কালারের জায়গায় লাল ইফেক্টটা তৈরি হয়েছে,
পিঙ্ক কালারের জায়গায় পিঙ্ক কালারের ইফেক্টটা তৈরি হয়েছে। ঠিক আছে, অর্থাৎ যেই কালারই আপনি দিবেন সেই কালারই নিচের যেই লেয়ারটা থাকবে সেইটার সাথে অ্যাটাচড হয়ে ব্লেন্ড হয়ে ডিফারেন্ট মোডে ডিফারেন্ট কালার ইফেক্ট তৈরি করে থাকে। এই পর্বে আমি দেখাবো গ্রুপ আনগ্রুপ করা। গ্রুপ আনগ্রুপ করার জন্য আমরা দুইটা পদ্ধতিতে করতে পারি। একটা হচ্ছে যে আমরা যখন আমরা একটা কাজ করব, কাজ করার আগে একটা গ্রুপ নিয়ে তারপরে লেয়ার ক্রিয়েট করব। আরেকটা হচ্ছে যে আমরা কাজ করার পরে আমরা যেই লেয়ারগুলোকে গ্রুপ করার প্রয়োজন সেই লেয়ারগুলোকে সিলেক্ট করে গ্রুপ করব। যেমন আমি গ্রুপ করার জন্য আমরা লেয়ার প্যালেটের নিচের দিকে একটা বাটন পাচ্ছি, ক্রিয়েট এ নিউ গ্রুপ। তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে এই যেরকম গ্রুপ 1 আসবে, আবার ক্লিক করলে গ্রুপ 2 আসবে, গ্রুপ 3 আসবে। এভাবে যতবার ক্লিক করবেন এভাবে গ্রুপ 1 গ্রুপ 2 করে সিরিয়ালি আসতে থাকবে। আবার গ্রুপ ডিলিট করার জন্য জাস্ট ডিলিট বাটনে প্রেস করলে ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এখন যে গ্রুপটা সিলেক্ট করা থাকবে আমি যদি এখন নিউ লেয়ার নেই তাহলে সেই গ্রুপের ভিতরে এই লেয়ারগুলো চলে আসবে। আমি যদি আবার আরেকটা গ্রুপ নেই সেই ক্ষেত্রে দেখেন এইটা কিন্তু আবার ওই গ্রুপের ভিতরে আরেকটা গ্রুপ তৈরি হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে না, এটা আলাদাভাবে থাকবে। সেক্ষেত্রে এটাকে টেনে আমরা উপরে যদি ছেড়ে দিই তাহলে এটা আলাদা হয়ে গেল। এখন গ্রুপ 2টা সিলেক্ট করা আছে, এখন যদি আমি নিউ লেয়ার নিই সেগুলো কিন্তু গ্রুপ 2 এর ভিতরে থেকে যাচ্ছে। তো এভাবে আমরা আগে যদি গ্রুপ নিতে চাই সেক্ষেত্রে আমরা গ্রুপটা আগে নিব, তারপরে হচ্ছে লেয়ারগুলো ক্রিয়েট করব। গ্রুপ করার ক্ষেত্রে আমরা যে বিষয়টা ফলো করি সেটা হচ্ছে যে গ্রুপটা আমরা পরে করব, কাজ শুরু করার আগে আমরা গ্রুপ করব না। কারণ কাজ করার আগে আমরা বুঝতে পারবো না যে কোন কোন লেয়ারকে একটা গ্রুপে রাখতে হবে। তো এই জন্য কাজ শেষ করার পরে আপনি যখন দেখবেন যে এই লেয়ারগুলোকে একটা গ্রুপে রাখা লাগবে, ওই লেয়ারগুলোকে আরেকটা গ্রুপে রাখতে হবে, তখন আপনার কাজটা কিন্তু সহজ হবে বা সহজে আপনি গ্রুপটা করতে পারবেন। তো এই জন্য আমরা গ্রুপটাকে পরবর্তীতে করব। তো আমি এখানে কিছু শেপ তৈরি করে নিব, তারপরে আমি গ্রুপ করাটা আরেকবার দেখাচ্ছি। আর একটা বিষয় হচ্ছে যে গ্রুপ করার পরে সেটা আনগ্রুপ করতে চাইলে এই যে রাইট মাউস ক্লিক করে আনগ্রুপ লেয়ার এখানে ক্লিক করলে এই লেয়ারগুলো আনগ্রুপ হয়ে যাবে। ঠিক আছে, তো আমি সবগুলোকেই আমি ডিলিট করে দিলাম। এখন আমি এখানে একটা নিউ লেয়ার নিচ্ছি, তারপরে এখান থেকে আমি একটা রেক্টেঙ্গেল সিলেকশন করে কালার অ্যাপ্লাই করলাম। এরপরে এটার আমি কয়েকটা কপি নিচ্ছি। এরপরে এই পাশে আমি ইলিপ্টিক্যাল দিয়ে সার্কেল তৈরি করে নিলাম এবং এটার জন্য আলাদা একটা লেয়ার নিচ্ছি এবং ডিফারেন্ট কালার দিলাম এবং এটারও কয়েকটা আমি লেয়ার তৈরি করে নিচ্ছি। আচ্ছা, এখন কাজ যখন শেষ হয়ে যায়, একটা কাজ যখন আমরা করার পরে কাজটা যখন আমরা ফাইনালি ক্লায়েন্টকে ডেলিভারি দিতে যাই তার আগে আমরা খুব সুন্দর করে গ্রুপ করে দিই। যেমন যতগুলো টাইপ লেয়ার থাকবে সবগুলোকে একটা গ্রুপ করে সেই গ্রুপের নামটা আমরা দিয়ে দিই হচ্ছে টাইপ লেয়ার বা টেক্সট। আবার যতগুলো শেপ লেয়ার থাকবে সবগুলোকে একটা গ্রুপে রেখে আমরা সেটার নাম দিয়ে দিই। তারপরে যতগুলো ইমেজ থাকবে সবগুলোকে একটা গ্রুপে রেখে আমরা গ্রুপের নাম দিয়ে দিই ইমেজ। তো এইভাবে আমরা খুব সহজে গ্রুপ করতে পারবো। যেমন এই রেক্টেঙ্গেল শেপগুলোকে আমি এখন গ্রুপ করতে চাচ্ছি, সেক্ষেত্রে এই রেক্টেঙ্গেল শেপগুলোকে আমি সিলেক্ট করে নিলাম। তারপরে Ctrl+G হচ্ছে শর্টকাট কি, Ctrl+G প্রেস করলে এই যে 5টা লেয়ার একটা গ্রুপের ভিতরে চলে আসছে। সেমভাবে এই পরবর্তী 5টা লেয়ারকে আমি সিলেক্ট করে নিয়ে Ctrl+G প্রেস করছি, এখানে গ্রুপ 2 নামে আরেকটা গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে। আর এই গ্রুপগুলোর ভিতরে সবগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল আলাদা লেয়ার কিন্তু ঠিকই আছে। এখন আপনি যদি চান যে এই গ্রুপের নাম আপনি চেঞ্জ করবেন সেই ক্ষেত্রে এই নামের উপরে এসে ডবল ক্লিক করতে হবে। যেমন এখানে আমি ডবল ক্লিক করলাম, গ্রুপ 1 এই লেখাটা সিলেক্ট হয়ে গেছে, এটাকে আমি ডিলিট করে তারপরে এখানে আমরা নামটা চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এরপরে আমরা ইন্টারপ্রেস করলাম, নামটা চেঞ্জ হয়ে গেল। সেমভাবে এখানে আমরা চাইলে এভাবে নামটা পরিবর্তন করতে পারি। তো এই হচ্ছে গ্রুপ করা। আর আনগ্রুপ করার জন্য আমরা শর্টকাট কি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে Ctrl+Shift+G। Ctrl+Shift+G প্রেস করলে যে গ্রুপটা সিলেক্ট করা থাকবে সেই গ্রুপটা আনগ্রুপ হয়ে যাবে এবং সবগুলো লেয়ার আলাদাভাবে বের হয়ে আসবে। সেমভাবে এটাকেও আমি যদি আনগ্রুপ করি তাহলে Ctrl+Shift+G প্রেস করলাম, সবগুলো আলাদাভাবে এটা বের হয়ে আসলো। আচ্ছা, এখন আমি আবার আনডু করে দুইটাকে আমি গ্রুপের ভিতরে নিয়ে আসলাম। এখানে আমি আরেকটা বিষয় দেখাচ্ছি, সেটা হলো যে এই যে গ্রুপে থাকা অবস্থায় প্রত্যেকটা লেয়ার আলাদাভাবে এখানে তো ঠিকই আছে, বাট আমরা যখন মুভ টুল দিয়ে মুভ করতে যাব তখন কি এটা ইন্ডিভিজুয়াল মুভ হবে নাকি সবগুলো একসাথে মুভ হবে। তো এই ক্ষেত্রে আমাদের দুইটাই প্রয়োজন হয় এবং ফটোশপে এই দুইটাই অপশন রেখে দিয়েছে। যেমন মুভ টুলটা সিলেক্ট করে তারপরে এখানে যদি আমরা একটু খেয়াল করি কন্ট্রোল বারে, তাহলে এখানে আমরা দুইটা অপশন পাচ্ছি, একটা হচ্ছে গ্রুপ আর একটা হচ্ছে লেয়ার। যদি লেয়ার সিলেক্ট করা থাকে তাহলে
যেই লেয়ারগুলো গ্রুপের ভিতরে আছে সেগুলোকে আপনি আলাদা আলাদা করে এভাবে মুভ করতে পারবেন বা সিলেক্ট করে ধরতে পারবেন। যদি এখানে আপনি গ্রুপটা সিলেক্ট করে নেন সেই ক্ষেত্রে গ্রুপের ভিতরে যে কোনো একটাকে ধরলেও আপনি যদি মুভ করেন সেক্ষেত্রে সবগুলো একসাথে মুভ হবে এবং যে যেখানে আছে সেইখানে থেকেই এটা মুভ হবে। ঠিক আছে, এটা ডিস্টেন্সটা যেভাবে আছে সেভাবে সেটা থেকে যাবে। তো আমাদের দুইটারই প্রয়োজন হয়, কখনো একসাথে মানে গ্রুপের ভিতরে সবগুলো লেয়ারকে একসাথে মুভ করার প্রয়োজন হয়, আবার কখনো ইন্ডিভিজুয়াল মুভ করার প্রয়োজন হয়। ঠিক আছে, তো আপনার যখন যেটা প্রয়োজন হবে সেই হিসাবে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে গ্রুপ বা লেয়ার। ঠিক আছে, আমি যদি আবার এখান থেকে লেয়ারটা সিলেক্ট করি তাহলে কিন্তু এই যে আলাদা আলাদা করে মুভ করতে পারছি। তো আমাদের প্রয়োজন মতো আমরা এখান থেকে এই লেয়ার বা গ্রুপটা সিলেক্ট করে নিব। এই পর্বে আমি দেখাবো লেয়ার মার্জের ব্যবহার। লেয়ার মার্জের কাজ হচ্ছে অনেকগুলো লেয়ারকে একটা লেয়ারে কনভার্ট করা। তো এখানে আমি অনেকগুলো লেয়ার আগে ক্রিয়েট করে নিচ্ছি। প্রথমে আমি এখানে একটা লেয়ার নিলাম, তারপর এখানে একটা সিলেকশন করে কালার অ্যাপ্লাই করলাম, তারপর এটার আর কয়েকটা কপি নিয়ে আমি এখানে কয়েকটা লেয়ার ক্রিয়েট করে নিচ্ছি। তো এখানে 4টা লেয়ারে একটা ডিজাইন করলাম, তারপরে এটার আরও একটা কপি নিলাম, এরপরে এই সবগুলোর আরও এখানে 2টা কপি নিয়ে নিলাম। আচ্ছা, এখন আমার দরকার এই 4টা লেয়ারের আলাদা আলাদা, এই 4টা লেয়ার দরকার নাই, এই 4টা মিলে একটা লেয়ার থাকবে। ঠিক আছে, অথবা এই 4টা মিলে একটা। যখন আমাদের এরকম প্রয়োজন হবে যে লেয়ারগুলোকে আলাদা আলাদা রাখার দরকার নাই, একটা লেয়ারে কনভার্ট করে ফেললেও আমাদের কোনো সমস্যা হবে না, সেই ক্ষেত্রে আমরা এই সবগুলো লেয়ারকে একসাথে সিলেক্ট করে নিব। নেওয়ার পরে কন্ট্রোল ই দিলে মার্জ হয়ে যাবে। কন্ট্রোল ই হচ্ছে লেয়ার মার্জ করার শর্টকাট কি। তো এখন দেখেন এই যে সবগুলো মিলে একটা লেয়ারে চলে আসছে। আবার এই 4টাকে আমি ধরলাম, ধরে কন্ট্রোল ই দিচ্ছি, এই 4টা মিলেও একটা লেয়ারে কনভার্ট হয়ে গেল। আবার এই 4টাকে ধরো কন্ট্রোল ই, তারপর এই 4টাকে ধরেও কন্ট্রোল ই প্রেস করলাম, তাহলে এখন এই সবগুলো মিলে টোটাল এখন 4টা লেয়ার হয়ে গেছে। ঠিক আছে, তো যখন আমাদের লেয়ার আলাদা রাখার প্রয়োজন নাই সেই ক্ষেত্রে আমরা এই লেয়ারগুলোকে মার্জ করে ফেলতে পারি, অর্থাৎ একসাথে একটা লেয়ারে কনভার্ট করে ফেলতে পারি। এক্ষেত্রে আরেকটা বিষয় মনে রাখতে হবে যে লেয়ার মার্জ করার পরে এই লেয়ারগুলোকে কিন্তু আনমার্জ করার কোনো অপশন এখানে নাই। অর্থাৎ এটা যদি আমরা এখন ফটোশপের পিএসডি ফাইলে সেভ করে এটা ক্লোজ করে আবার ওপেন করি, সেই ক্ষেত্রে কিন্তু এটা আর আমরা লেয়ারগুলোকে আগের মতো যদি আমি চাই যে আলাদা আলাদা যতগুলো লেয়ার ছিল সবগুলোতে আমি ফিরে নিয়ে আসবো, সেটা সম্ভব না। সেটা শুধুমাত্র গ্রুপ করলে সম্ভব। ঠিক আছে, গ্রুপ আর লেয়ার মার্জের মধ্যে কিন্তু পার্থক্য আছে। গ্রুপ সেখানে কিন্তু লেয়ারগুলো আলাদা আলাদা থেকে যায়, ওইটা সবগুলো মিলে একটা গ্রুপের ভিতরে থাকে। আর এখানে কিন্তু লেয়ারগুলোই থাকে না, লেয়ারগুলোই একটাতে কনভার্ট হয়ে যাচ্ছে। তো এই জন্য এখন আনডু করলে আমি লেয়ারগুলো ফিরে আনতে পারবো, বাট এটাকে আমি যদি পিএসডিতে সেভ করে ক্লোজ করে ওপেন করি সেই ক্ষেত্রে কিন্তু আর আনডু করলেও এই লেয়ারগুলোকে আর আমি ফিরে পাবো না। তো এই ছিল হচ্ছে লেয়ার মার্জের বিষয়টি। লেয়ার মার্জ অনেক ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয়ে থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে লেয়ারকে মার্জ করা খুবই প্রয়োজন হয়ে থাকে। সেই ক্ষেত্রে আমরা প্রয়োজন সাপেক্ষে আমরা লেয়ারগুলোকে মার্জ করে আমাদের কাজে আমরা ব্যবহার করতে পারবো। এই পর্বে আমি দেখাবো অ্যালাইন অ্যান্ড ডিস্ট্রিবিউটের ব্যবহার। অ্যালাইন অ্যান্ড ডিস্ট্রিবিউটটা আমরা পাবো হচ্ছে মুভ টুলের কন্ট্রোল বারে। এখানে বেশ কয়েকটি আইকন আছে, এগুলো হচ্ছে অ্যালাইন, আর আরও কিছু আইকন আছে, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউট। তো এই আইকনগুলো এখন সবগুলোই হাইড করা, কারণ অ্যালাইনটা হচ্ছে যে লাইন সোজা করার কাজে ব্যবহার হয়, আর ডিস্ট্রিবিউটটা হচ্ছে অনেকগুলো লেয়ারের মাঝে গ্যাপ সমান করার কাজে ব্যবহার হয়ে থাকে। তো এখানে যেহেতু কোনো কিছুই নাই, যার কারণে এগুলো সবগুলো এখন এই অবস্থায় আছে, ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। তো আমি এখানে একটা শেপ তৈরি করে নিচ্ছি, তারপরে আমরা এটার ব্যবহারগুলো করে দেখতে পারবো। তো এখানে আমি একটা শেপ তৈরি করে নিলাম। এখন এটার আমি আরও কতগুলো কপি তৈরি করে নিচ্ছি। এখানে আমি অনেকগুলো কপি তৈরি করে নিলাম। নেওয়ার পরে এখন দেখেন একটা লেয়ার যখন সিলেক্ট আছে তখন কিন্তু এই সবগুলো হাইড করা। যখন 2টা লেয়ার আমরা সিলেক্ট করব, এই যে 2টা লেয়ার সিলেক্ট করলাম, তখন কিন্তু এই যে 6টা অ্যাক্টিভ হয়ে গেছে। আর এর ভিতরে থাকা ডিস্ট্রিবিউটগুলো এখনও অ্যাক্টিভ হয় নাই, কারণ ডিস্ট্রিবিউট বা গ্যাপ সমান করার জন্য মিনিমাম 3টা লেয়ারকে সিলেক্ট করতে হবে। 3টা লেয়ার সিলেক্ট করলে এই যে এখন সবগুলোই কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। আচ্ছা, এখন আমি সবগুলোকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে প্রথমে আমরা অ্যালাইনটা সোজা করে দেখব যে লাইনটা কিভাবে সোজা করা যায়। তো এখানে প্রথম যে 3টা আছে, এই প্রথম 3টার কাজ হচ্ছে লাইনটা যদি আপনার ভার্টিক্যাল হয় সেই ক্ষেত্রে হচ্ছে এই অ্যালাইনগুলো কাজ করবে।
যেমন এখানে অ্যালাইন লেফট এজ, অর্থাৎ এদের মধ্যে এই যে এখানে সবগুলোর মধ্যে ধরেন আমি এইটাকে আমি বাম পাশে রাখলাম, এখন এদের মধ্যে সবার বামে যে আছে তাকে কেন্দ্র করে সবার লাইনটা সোজা হয়ে যাবে। আমি যদি এইটাতে প্রেস করি অ্যালাইন লেফট এজ, তাহলে এই যে এটাকে কেন্দ্র করে সবাই এক জায়গাতে চলে আসছে। তারপরে মাঝখানেরটা হচ্ছে এদের মধ্যে যে মাঝে আছে তাকে কেন্দ্র করে সবার অ্যালাইনটা সমান হবে। আর ডান দিকেরটা হচ্ছে রাইটে যে আছে এদের মধ্যে থেকে যে রাইটে আছে তাকে কেন্দ্র করে সবাই রাইটে চলে আসবে। ঠিক আছে, তো এটা হচ্ছে লাইনটা যদি এরকম ভার্টিক্যাল হয় সেই ক্ষেত্রে এই প্রথম তিনটা, আর পরের তিনটা কাজ করবে হচ্ছে লাইনটা যদি এরকম হরিজন্টাল হয় সেই ক্ষেত্রে। এখন এই যে পরের তিনটা যদি আমরা দেখি, প্রথমটা আছে হচ্ছে অ্যালাইন টপ এজ, অর্থাৎ এদের মধ্যে সবার উপরে যে থাকবে তাকে কেন্দ্র করে লাইন সোজা হবে। তারপরটা হচ্ছে সেন্টার, তারপর এটা হচ্ছে বটম, অর্থাৎ নিচে যে আছে সবার তাকে কেন্দ্র করে সবার লাইনটা সমান হয়ে যাবে। এরপরে আমরা ডিস্ট্রিবিউটটা যদি একটু দেখি, ডিস্ট্রিবিউটের প্রথম তিনটা হচ্ছে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট ঠিক করার জন্য, আর পরের তিনটা হচ্ছে হরিজন্টাল ডিস্ট্রিবিউট ঠিক করার জন্য। যেমন এখানে যে কোনো একটা দিলেই সবগুলোতে কাজ করবে। তো এখানে এই যে মাঝখানের গ্যাপগুলো সমান করে দিবে। যেমন এখানে আমি দূরত্ব তৈরি করলাম এবং এক একটাতে এক এক ধরনের গ্যাপ তৈরি করলাম, কোনোটাতে কাছে কোনোটাতে বেশি। তো এখন এই সবগুলো মিলে যখন আমরা ডিস্ট্রিবিউটটা ঠিক করব, তখন প্রথমটা এবং শেষেরটা এই দুটা ঠিক থাকবে, মাঝখানে যতগুলো থাকবে সবগুলোর মধ্যে সমান স্পেস তৈরি করে দিবে। এইভাবে সবগুলোর মাঝে সমান গ্যাপ তৈরি করবে। আর এই সেম কাজটাই আমরা যদি এই প্রথম তিনটাতে করতে চাই, তাহলে আমাদের এটা ভার্টিক্যাল করে নিতে হবে। ভার্টিক্যাল করে নিলাম, নেওয়ার পরে আমি একটু ছোট করে দিচ্ছি, তারপরে মনে করেন এগুলোর গ্যাপগুলো আমি একটু কম বেশি করে দিলাম। দেওয়ার পরে সবগুলোকে সিলেক্ট করে আমি যদি এখান থেকে মাঝখানটাতে দিই, এই যে সবগুলোর গ্যাপ সমান হয়ে গেছে। অ্যালাইন এবং ডিস্ট্রিবিউটার কাজটা আমাদের সবসময় প্রয়োজন হয়ে থাকে, বিশেষ করে আমরা যখন ডিজাইনের কাজ করি তখন এটা লাগেই। কারণ ডিজাইন করতে গেলে আমরা অনেকগুলো লেয়ার তৈরি করি, এই লেয়ারগুলোর মাঝে সমান গ্যাপের কখনো প্রয়োজন হয়, আবার কখনো লাইন সোজা করার প্রয়োজন হয়। এই জিনিসগুলো আমরা যদি মুভ টুল দিয়ে ম্যানুয়ালি করতে যাই, দেখা যায় যে অনেক সময় লাইনটা সোজা হয় না বা একাধিক লেয়ারের মাঝের গ্যাপটা সমান হয় না। তো সেই ক্ষেত্রে আমরা এই অ্যালাইন ডিস্ট্রিবিউটরের মাধ্যমে এই কাজগুলো করব। এই পর্বে আমি দেখাবো লিঙ্ক লেয়ারের ব্যবহার। লিঙ্ক লেয়ারটা আমরা পাবো হচ্ছে লেয়ার প্যালেটের একেবারে নিচে, একেবারে বাম সাইডের যে অপশনটা আছে সেটা। তো এখন এটা ডিঅ্যাক্টিভ অবস্থায় দেখাচ্ছে, কারণ এখানে আমাদের যে লেয়ারটা আছে লেয়ারটা লক করা। আমি এখানে নিউ লেয়ার নিলাম, তারপরে এখানে কোনো অবজেক্ট নাই, যার কারণে এটা এখনও লক করা আছে। তো লিঙ্ক লেয়ারের কাজটা হচ্ছে যে দুইটা বা তিনটা বা একাধিক লেয়ারকে আপনি একটার সাথে আরেকটাকে লিঙ্ক করে রাখতে পারবেন। তখন যে সুবিধাটা হবে যে আপনি যে কোনো একটাকে ধরবেন, ওইটার সাথে যতগুলো লিঙ্ক করা থাকবে সবগুলো একসাথে মুভ করতে পারবেন। তো এটার জন্য আমি এখানে কয়েকটা অবজেক্ট আগে তৈরি করে নিচ্ছি। এখানে আমি একটা অবজেক্ট তৈরি করলাম, তারপর এটার আমি একটা কপি নিচ্ছি। এখন আমি চাচ্ছি যে এই দুইটা লেয়ারকে আমি একসাথে লিঙ্ক করে রাখবো, অর্থাৎ আমি যখনই যে কোনো একটাকে ধরবো তখন যেন দুইটাকে একসাথে আমি মুভ করতে পারি। ঠিক আছে, তো এই জন্য এটাকে এই দুইটাকে একসাথে সিলেক্ট করে নিতে হবে। যখন আমরা একাধিক লেয়ারকে সিলেক্ট করব তখনই কিন্তু এই লিঙ্ক লেয়ারের বাটনটা অ্যাক্টিভ হবে। তো এখন একটা লেয়ার সিলেক্ট করা আছে, যার কারণে এটা কিন্তু এখনও অ্যাক্টিভ হয় নাই। তো দুইটা লেয়ার সিলেক্ট করার সাথে সাথে দেখতে পাবেন যে এটা অ্যাক্টিভ হয়ে গেছে। যেমন এখানে মাউসটা রাখলে এটার নামটা চলে আসে যে লিঙ্ক লেয়ার্স। তো আমি এই দুইটা লেয়ারকে লিঙ্ক করে রাখলে এই যে দেখেন একটা আইকন চলে আসছে লেয়ারের ডান দিকে। এখন যে কোনো একটা লেয়ারকে যদি ধরি তাহলে একটার সাথে ওইটাও কিন্তু চলে আসতেছে। তো এইভাবে যতগুলো লেয়ারকে আমরা লিঙ্ক করে রাখবো ততগুলো লেয়ারই একটার সাথে আরেকটা চলে আসবে। আর যদি আনলিঙ্ক করতে চাই সেক্ষেত্রে এই যে লেয়ারটা সিলেক্ট করা আছে, ক্লিক করলাম, আনলিঙ্ক হয়ে গেল। আচ্ছা, এখন যদি এমন হয় যে অনেকগুলো আছে, সেই ক্ষেত্রে আনলিঙ্ক করতে গেলে কিভাবে করব? তো এই যে এখন সবগুলো একসাথে সিলেক্ট করে আমি বা এখানে তিনটা তিনটা করে আমি লিঙ্ক করি। যেমন এই তিনটা একটা লিঙ্ক করলাম, এই তিনটা আলাদাভাবে আরেকবার লিঙ্ক করলাম। এখন এই তিনটার যে কোনো একটাকে ধরলে এই তিনটা একসাথে মুভ হচ্ছে, এই তিনটার যে কোনো একটাকে ধরলে এই তিনটা আলাদাভাবে মুভ হচ্ছে। এখন যদি ধরেন এই ক্ষেত্রে আমরা যদি আনলিঙ্ক করতে চাই, এক্ষেত্রে কিন্তু তিনটা লিঙ্ক করা আছে একসাথে। এখন একটাকে ধরে যদি আমি আনলিঙ্ক করি তাহলে এইটার লিঙ্কটা ছুটে যাবে, আনলিঙ্ক হয়ে যাবে, বাট অপর দুইটার লিঙ্ক থেকে যাবে। ঠিক আছে, যেমন এখন যেটা আছে যে এইটা আমি যদি এখানে আনলিঙ্ক ক্লিক করি তাহলে এইটার লিঙ্কটা চলে গেল, বাট এইটাতে কিন্তু এই দুইটা ঠিকই থেকে যাচ্ছে। যদি এমন চান যে না তিনটাই একসাথে আনলিঙ্ক করবেন, তাহলে ওই তিনটা একসাথে সিলেক্ট করে এখানে আনলিঙ্কে ক্লিক করতে হবে, মানে লিঙ্কের এখানে ক্লিক করলে এটা আনলিঙ্ক হয়ে যাবে। তো এই হচ্ছে লিঙ্ক লেয়ারের ব্যবহারটি। লিঙ্ক লেয়ারটা আমাদের অনেক কাজে প্রয়োজন হয়ে থাকে।
আমরা যখন একটা ডিজাইনের কাজ করতে বসি তখন কিন্তু অনেকগুলো লেয়ার ক্রিয়েট হয় এবং অনেক সময় দরকার হয় একটার সাথে একটাকে লিঙ্ক করে রাখা, যাতে আমি একটাকে ধরবো ওর সাথে আরও যতগুলো থাকবে সেগুলো যেন আমি মুভ করতে পারি। তো এই ধরনের প্রয়োজনে আমরা এই লিঙ্ক লেয়ারটি ব্যবহার করতে পারবো। এই পর্বে আমি দেখাবো ক্লিপিং মার্কসের ব্যবহার। ক্লিপিং মার্কসের কাজটা হচ্ছে যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ডিজাইনের ভিতরে ইমেজ ব্যবহার করতে দেখি। এই ইমেজগুলো সাধারণত ক্লিপিং মার্কস করে ব্যবহার করা হয়। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে ইমেজটা, এখানে কয়েকটা ইমেজ আছে, যেমন এই যে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ, তারপর এখানে একটা ইমেজ, এখানে একটা, এখানে একটা। তো এই যে ইমেজগুলো ব্যবহার করছে, এই ইমেজগুলো কিন্তু এইভাবে গোল করে কেটে তারপর এখানে বসায় দেয়নি। এখানে একটা সার্কেল একটা শেপ তৈরি করা হয়েছে, সেই শেপের ভিতরে এই ইমেজটাকে ক্লিপিং মার্কস করে ব্যবহার করেছে। অর্থাৎ এখানে একটা শেপ তৈরি করার পরে এই শেপের ভিতরে ইমেজটাকে ঢুকায় দেওয়া হয়েছে, যার কারণে এইভাবে এটা ইমেজটা শো করছে, মনে হচ্ছে যে ইমেজটাকে এভাবে কেটে বসানো। আসলে এটা এইভাবে কেটে বসানো হয় না। তো এই কাজটা কিভাবে করে সেটা আমরা এখন দেখব। আমি এখানে একটি ইমেজ দেখেছি, এই ইমেজটাকে আমি টেনে এই ব্ল্যাঙ্ক পেজে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন এটাকে আমি একটু ছোট করে নিচ্ছি কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু ছোট করে নিলাম। নেওয়ার পরে আমি এখন চাচ্ছি যে এটাকে একটা সার্কেল শেপের ভিতরে আমি ঢুকাই দিব। তো সেই ক্ষেত্রে আমাকে একটা শেপ আগে তৈরি করে নিতে হবে। তো আমি এখান থেকে ইলিপস টুল দিয়ে একটা শেপ তৈরি করে নিলাম। তো শুধু যে সার্কেল করতে হবে তা না, যে কোনো শেপের ভিতরে আপনি ইমেজটাকে ক্লিপিং মার্কস করতে পারবেন। তো ক্লিপিং মার্কসের নিয়মটা হচ্ছে যে শেপটা থাকবে হচ্ছে নিচে এবং যেই ছবিটাকে ক্লিপিং মার্কস করবেন সেই ছবিটা থাকবে হচ্ছে শেপের উপরে। এখানে শেপটা পরে নেওয়া হয়েছে, যার কারণে শেপটা উপরে আছে আর ইমেজটা আছে নিচে। তো ইমেজটাকে আমি টেনে উপরে উঠাই দিলাম। ক্লিপিং মাস্ক করার জন্য আমরা লেয়ারের উপরে রাইট মাউস ক্লিক করব। তাহলে যে এখানে মাঝামাঝিতে আমরা একটা অপশন পাচ্ছি যে ক্রিয়েট ক্লিপিং মার্কস, এখানে ক্লিক করলেই নিচের শেপের ভিতরে এটা ঢুকে যাবে। নিচের শেপটা যতটুকু থাকবে ততটুকুর ভিতর দিয়ে এটা দেখা যাবে। এবং আপনি চাইলে ইমেজটাকে এভাবে মুভ করে কোন অংশটুকু আপনি রাখতে চাচ্ছেন, নাকি আরও ছোট করতে চাচ্ছেন না বড় করতে চাচ্ছেন, সেটাও আপনি এখান থেকে করতে পারবেন। ঠিক আছে, যেমন এখানে একটু বড় করলাম। এখন আমি যদি শেপটাকে আর একটু বড় করতে চাই তাহলে শেপের লেয়ারটাকে সিলেক্ট করব, তারপরে কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা একটু বড় করতে পারবো। ঠিক আছে, তো এইভাবে আমরা একটা ইমেজকে ক্লিপিং মার্কস করতে পারছি। আর ক্লিপিং মার্কস থেকে বের করার জন্য, রিলিজ করার জন্য রাইট মাউস ক্লিক করে রিলিজ ক্লিপিং মার্কস এখানে ক্লিক করলে এটা রিলিজ হয়ে যাবে, অর্থাৎ বের হয়ে আসবে। আর এটা একটা শর্টকাট ওয়েতেও করা যায়, সেটা হলো যে এই যে দুইটা লেয়ারের মাঝখানে যে বর্ডার লাইনটা আছে এইখানে এসে অল্টার প্রেস করে ক্লিক করতে হয়। এখানে বর্ডার লাইনে এসে যদি আমরা অল্টার প্রেস করি তখন এইরকম একটা আইকন চলে আসে, আর এই অবস্থায় ক্লিক করলে এটা ক্লিপিং মার্কস হয়ে যায়। এবং রিলিজ করার জন্য আবার সেম অল্টার প্রেস করে এখানে ক্লিক করলে এটা রিলিজ করা যাবে। তো এই হচ্ছে ক্লিপিং মার্কস করার ব্যবহার। ক্লিপিং মার্কস করার জন্য আপনি যে কোনো ধরনের শেপকে ব্যবহার করেই ক্লিপিং মার্কস করতে পারবেন। এবং এই শেপটা যদি এরকম হয় যে শেপটা অর্ধেকটা আছে হচ্ছে ডকুমেন্টের ভিতরে, অর্ধেকটা আছে ডকুমেন্টের বাইরে, সেই ক্ষেত্রে আপনি যদি ক্লিপিং মার্কস করেন তো শেপটা যেরকম আছে ওই রকমই কিন্তু আমরা দেখতে পাবো। এইভাবে ক্লিপিং মার্কস করার মাধ্যমে খুব সুন্দর সুন্দর শেপের ভিতরে ইমেজগুলোকে ব্যবহার করে ডিজাইনটা তৈরি করা হয়ে থাকে। এই পর্বে আমি দেখাবো স্মার্ট অবজেক্টের ব্যবহার। স্মার্ট অবজেক্ট কি বা এটা দ্বারা কি কি কাজ করা যায় সেটা এখন আমরা দেখব। তো এখানে আমি একটা ইমেজ ওপেন করে রেখেছি, এই ইমেজটাকে ড্র্যাগ করে এই সাইডে আরেকটা ফাঁকা ডকুমেন্ট আছে, এখানে আমি এটা নিয়ে আসলাম। এখন আমরা প্রথমে যে কাজটা করব সেটা হলো যে এই ইমেজটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করব। এখানে এখন দেখতে পাচ্ছেন যে লেয়ারের ভিতরে যে থাম্বনেলটা আছে, এই থাম্বনেলে কিন্তু কোনো আইকন, এক্সট্রা কোনো আইকন দেখা যাচ্ছে না। স্মার্ট অবজেক্ট যেই লেয়ারটা করা হয় সেই লেয়ারটাতে এই পাশে এই ডান দিকের নিচের দিকে কর্নারে একটা আইকন চলে আসে, যেটা দ্বারা আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে স্মার্ট লেয়ার। এখন আমি এখানে এই দুইটা ইমেজের একটাকে স্মার্ট অবজেক্ট বানাবো, আরেকটা নর্মাল লেয়ারেই রেখে দিব। তো এখানে প্রথম যে ইমেজটা আছে এটাতে আমি স্মার্ট অবজেক্ট করতে যাচ্ছি। স্মার্ট অবজেক্ট করার জন্য লেয়ারের উপরে রাইট মাউস ক্লিক করতে হবে, তাহলে আমরা এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট নামে একটা অপশন পাচ্ছি। তো এই অপশনটাতে আমি ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা আইকন চলে আসছে। আইকনটা যেই লেয়ারগুলোতে আপনি দেখবেন সেটা বুঝবেন যে সেটা স্মার্ট অবজেক্ট করা। আর স্মার্ট অবজেক্টের দুইটা কাজ। তো প্রথম কাজটা হচ্ছে যে স্মার্ট অবজেক্ট যেই ইমেজটাতে করা থাকে সেই ইমেজের কোয়ালিটিটা সে ধরে রাখতে পারে।
ইমেজটাকে যদি ছোট করা হয় বড় করা হয় সেক্ষেত্রে সেই ইমেজের কোয়ালিটিটা ঠিক থাকবে, কোনো রকম রেজুলেশন লস করবে না। আর স্মার্ট অবজেক্ট ছাড়া যে লেয়ারটা থাকে সেই লেয়ারটার ক্ষেত্রে যদি ইমেজটাকে ছোট করা হয় তারপরে যদি আবার বড় করা হয় সেই ক্ষেত্রে ইমেজের কোয়ালিটিটা নষ্ট হয়ে যায়। যেমন এখানে আমি দেখাচ্ছি, প্রথমটাকে আমি কন্ট্রোল টি দিয়ে তারপরে এখানে আমি ট্রান্সফর্ম করে ছোট করে ইন্টারফেস করলাম। সেমভাবে আমি এই পাশের ইমেজটাকেও কন্ট্রোল টি দিয়ে তারপরে ছোট করে ইন্টারফেস করলাম। এখন আমি আবার পুনরায় স্মার্ট অবজেক্ট করা লেয়ারটাকে কন্ট্রোল টি দিয়ে আগের মতো বড় করে নিচ্ছি। তারপরে হচ্ছে যেটা স্মার্ট অবজেক্ট করার নাই অর্থাৎ নর্মাল লেয়ারে আছে সেটাকেও আমি আগের মতো বড় করে নিলাম। এখন যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে এই ইমেজটা ঘোলা হয়ে গেছে আর এই ইমেজটা কিন্তু ঠিক আছে। তো এটাই হচ্ছে স্মার্ট অবজেক্টের প্রথম কাজ, অর্থাৎ যেই ইমেজটাকে আমরা স্মার্ট অবজেক্টে কনভার্ট করে রাখবো এই ইমেজটাকে যদি আমরা ছোট করি বা বড় করি সেটার যেই রেজুলেশন ছিল সেটা ঠিক থাকবে, কোনো রকম রেজুলেশন সে লস করবে না। তো এটা স্মার্ট অবজেক্টের একটা কাজ। দ্বিতীয় কাজটা হচ্ছে যে স্মার্ট অবজেক্ট যে লেয়ারটা করা থাকে সেই লেয়ারের উপরে যদি আমরা ডবল ক্লিক করি, সেই লেয়ারের থাম্বনেলের উপরে যদি আমরা ডবল ক্লিক করি সেই ক্ষেত্রে এই স্মার্ট অবজেক্টের লেয়ারটা আলাদা একটা ট্যাবে চলে আসবে এবং সেখানে গিয়ে আপনি যা কিছু করবেন তারপরে কন্ট্রোল এস দিয়ে সেভ করতে হবে। সেভ করলে সেটা আগের মেইন যেই ইমেজটা আছে সেখানে অ্যাপ্লাই হয়ে যাবে। যেমন দেখাচ্ছি, আমি এই ইমেজটাকে ডিলিট করে দিলাম এবং এই পাশে থাকা আমার যেই অরিজিনাল ইমেজটা আছে সেটাকেও আমি ক্লোজ করে দিলাম। এখন আমাদের এই ডকুমেন্টটা ইমেজ আছে একটাই আর এই ইমেজটাকে আমরা স্মার্ট অবজেক্ট করে রেখেছিলাম। তো এখন এই যে থাম্বনেলটা আছে এই থাম্বনেলে আমি যদি ডবল ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে এই ইমেজটা আলাদা একটা ট্যাবে চলে আসছে। যেমন এখানে ডবল ক্লিক করলাম, এই ধরনের যদি একটা নোটিফিকেশন শো করে তো এখানে ওকে প্রেস করবেন, তাহলে এটা আলাদা একটা ট্যাবে ওপেন হয়ে গেছে। এখন আমরা এখানে যাই কিছু করি না কেন করার পরে যদি আমি সেভ করি সেইটা এইখানে অ্যাপ্লাই হয়ে যাবে। আমি এখন চাচ্ছি এই বাচ্চাটির আরেকটি কপি লেয়ার তৈরি করব। তো এই জন্য আমি এখানে ক্লোন স্টেম টুল দিয়ে এখানে ক্লিক করলাম, তারপরে এখানে এসে আমি ক্লিক করে ড্র্যাগ করে ইমেজের একটা কপি তৈরি করে নিচ্ছি। আচ্ছা, এখন আমি যদি এই আগের ডকুমেন্টটাতে আসি তাহলে কিন্তু আমরা দেখব যে এখনও এখানে কপি যেটা করলাম সেটা কিন্তু এখনও আসে নাই। তো এটা আসবে কখন? কন্ট্রোল এস দিয়ে সেভ দেওয়ার পরে। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলে এটা কিন্তু আলাদা কোনো পিএইচডিতে সেভ হবে না, এটা এই ইমেজের ভিতরে সেভ হয়ে যাবে। তো আমি এখন কন্ট্রোল এস প্রেস করলাম, তারপরে এখন যদি এখানে আসি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে ওই ইমেজটার যে কাজটা করলাম সেই কাজটা এখানে চলে আসছে। তো এটা হচ্ছে স্মার্ট অবজেক্টের দ্বিতীয় কাজ। তো আমি আরও একবার ব্যাখ্যা করছি যে স্মার্ট অবজেক্ট যে লেয়ারটা করা থাকে সেটার দুইটা কাজ হয়ে থাকে। এক নম্বর কাজ হচ্ছে যে স্মার্ট অবজেক্টের যে ইমেজটা থাকবে সেই ইমেজের কোয়ালিটিটা লস করবে না। সেই ইমেজটা যদি ছোট করা হয় তারপরে বড় করা হয় ইমেজের কোয়ালিটিটা সেম থাকবে। আর দ্বিতীয় কাজটা হচ্ছে স্মার্ট অবজেক্টের থাম্বনেলে ডবল ক্লিক করলে সেটা আলাদা একটা ডকুমেন্টে চলে আসে এবং সেখানে গিয়ে যা কিছু করা হয় করার পরে সেভ করলে সেটা পূর্বের ডকুমেন্টটাতে অ্যাপ্লাই হয়ে যাবে। এটা শুধুমাত্র যে আপনি একটা ইমেজকে স্মার্ট অবজেক্ট করতে পারবেন তা না, আপনি যে কোনো শেপকে স্মার্ট অবজেক্টে পরিণত করতে পারবেন। যেমন আমি এখানে একটা সিলেকশন করে তারপর এখানে একটা লেয়ার নিয়ে কালার অ্যাপ্লাই করে একটা শেপ তৈরি করে নিলাম। এখন এই শেপটাকে আমি যদি চাই যে স্মার্ট অবজেক্ট করব তাহলে আমি এখানে রাইট মাউস ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এটা স্মার্ট অবজেক্ট হয়ে গেছে। এখন যদি আমি এটার আরও কয়েকটা কপি নেই তাহলে যেটা হবে যে একটাতে আমি যদি পরিবর্তন করি তাহলে কিন্তু সবগুলোতেই পরিবর্তনটা চলে আসবে, কারণ একটা থেকেই সবগুলো কপি নেওয়া। এখন আমি ধরেন এই ইমেজটাকে এই অবজেক্টটাকে আমি ধরলাম, ধরার পরে এখানে ডবল ক্লিক করলাম, এখন এটা আলাদা একটা পেজে চলে আসছে। তো এখন আমি চাচ্ছি যে এইখানে আরেকটা সিলেকশন করে এখানে আমি ডিফারেন্ট আরেকটা কালার এখানে অ্যাপ্লাই করব। এই মাঝখানে আমি আরেকটা কালার অ্যাপ্লাই করতে যাচ্ছি। তো এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে নিলাম এবং এখানে অ্যাপ্লাই করলাম। এখন কন্ট্রোল এস দিয়ে যদি সেভ দেই তাহলে এই পরিবর্তনটা এখানে সবগুলোতেই হয়ে যাবে। এখন এখানে যদি কালার চেঞ্জ না করে একটা ছবি বসায় দেই
সেই ক্ষেত্রে সেই ছবিটাও কিন্তু এই সবগুলোতেই অ্যাপ্লাই হয়ে যাবে। আমি এখানে একটা ছবি বসে এই কাজটা দেখাচ্ছি। যেমন এখান থেকে আমি একটা ছবি নিচ্ছি, ছবিটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে ইন্টার প্রেস করে এটা ওকে করে দিব। ওকে করার পরে তারপরে কন্ট্রোল এস দিয়ে যখন সেভ দিচ্ছি তখন দেখতে পাবেন যে এখানে সবগুলোতেই সেই চেঞ্জটা চলে আসছে। স্মার্ট অবজেক্টের আরও কিছু কাজ দেখাচ্ছি। যেমন এখানে আমি একটা সিলেকশন করে একটা লেয়ার নিয়ে কালার অ্যাপ্লাই করলাম। এখন এই লেয়ারটাকে ফার্স্টে আমি স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিচ্ছি। নেওয়ার পরে কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি ধরেন কার্ভ করব। যেমন এখানে ওয়ার্কটা নিলাম, নেওয়ার পরে আমি যদি এখান থেকে এরকম করে একটু বাঁকা করি, বাঁকা করার পরে এখানে যদি আমি একটা ইমেজ ব্যবহার করি, এই ইমেজটাও কিন্তু ঠিক এইভাবেই অ্যাপ্লাই হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমি এখানে ডবল ক্লিক করলাম, করার পরে আলাদাভাবে পেজটা চলে আসছে এবং আগের ওই ছবিটাকে আমি ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন কন্ট্রোল টি দিয়ে এটাকে বড় করে পুরো পেজ জুড়ে দিয়ে দিলাম, তারপরে কন্ট্রোল এস দিয়ে সেভ দিচ্ছি। আমার শেপটা যেমন ছিল ওইভাবেই কিন্তু ইমেজটা চলে আসছে। আমরা যখন কোনো একটা ইমেজকে কোনো একটা ডকুমেন্টের ভিতরে প্লেস করব, সেই ক্ষেত্রে সেই ইমেজটা অটোমেটিক্যালি স্মার্ট অবজেক্টে কনভার্ট হয়ে যায়। যেমন এখানে যে ডকুমেন্টটা আছে, আমি ডকুমেন্টের ভিতরে সরাসরি যদি ইমেজটাকে আমি নিয়ে আসি তাহলে দেখতে পাবেন যে ইমেজটা স্মার্ট অবজেক্ট হয়ে গেছে। তো স্মার্ট অবজেক্টের ক্ষেত্রে একটা বিষয় হলো যে স্মার্ট অবজেক্টের যে লেয়ারটা থাকে সেই লেয়ারে আমরা কোনো ধরনের ব্রাশ টুল দিয়ে কোনো কাজ করতে পারবো না। যেমন এখানে আমি যদি ব্রাশ টুল নেই, দেখেন ইরর সাইন, তারপরে যদি আমি এখানে স্পট হিলিং ব্রাশ টুল নিলাম, ইরর সাইন, তারপরে এখানে আমি যদি ক্লোন স্টেম টুলটা নেই, সেটাও কিন্তু ইরর, অর্থাৎ এখানে কোনো ধরনের ব্রাশ অ্যাপ্লাই করা যায় না। আপনার যদি প্রয়োজন হয় যে আপনি স্মার্ট অবজেক্টের লেয়ারটাকে এডিট করবেন, সেই ক্ষেত্রে স্মার্ট অবজেক্ট থেকে ইমেজটাকে রিলিজ করে নিতে হবে। আর স্মার্ট অবজেক্ট থেকে রিলিজ করার জন্য রাইট মাউস ক্লিক করে যে এখানে পাবেন রাস্টারাইজ লেয়ার, রাস্টারাইজ লেয়ারে ক্লিক করলে এই স্মার্ট অবজেক্টটা নর্মাল একটা লেয়ারে কনভার্ট হয়ে যাবে। যেমন এখানে আমি নর্মাল একটা লেয়ারে কনভার্ট করার জন্য রাস্টারাইজ লেয়ার দিলাম। এখন দেখেন এই যে স্মার্ট অবজেক্টের যে আইকনটা ছিল সেই আইকনটা চলে গেছে। তো আবার যদি আমি স্মার্ট অবজেক্ট করতে যাই, আবার আমি এখান থেকে কিন্তু করতে পারবো, কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করলাম, এটা স্মার্ট অবজেক্ট হয়ে যাচ্ছে। তো আপনার যদি ছবি এডিট করার প্রয়োজন হয় তো আপনি ছবিটাকে ওপেন করবেন। ছবি ওপেন করা এবং ছবি প্লেস করার মধ্যে পার্থক্য কি সেটা আমি এর আগে দেখিয়েছি। তো আপনি ছবিটাকে ওপেন করবেন এবং সেখানে আপনার যা যা প্রয়োজন সেটা আপনি কাজ করে নিতে পারেন। আর যদি এমন হয় যে আপনি একটা ডিজাইনের ভিতর একটা ছবি ব্যবহার করলেন, সেই ছবিটাকে অবশ্যই স্মার্ট অবজেক্ট করে রাখবেন, কারণ এই ছবিটা কখনো বড় করার দরকার হতে পারে, কখনো ছোট করার দরকার হতে পারে। তো এই স্মার্ট অবজেক্ট করা থাকলে ছোট বড় করতে গেলে কিন্তু আপনার রেজুলেশনটা নষ্ট হয়ে যাবে না। তো এই জন্য অবশ্যই স্মার্ট অবজেক্ট করে ডিজাইনের ভিতরে ছবি ব্যবহার করবেন। আর যদি এডিট করার প্রয়োজন হয় তো আপনি জাস্ট এখানে ডবল ক্লিক করবেন, তারপরে কিন্তু এখানে সব ব্রাশ অ্যাপ্লাই করতে পারবেন, সব কিছু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে অ্যাপ্লাই করে কন্ট্রোল এস দিয়ে সেভ দিলেই এখানে পরিবর্তনটা চলে আসে, সেটাও আমরা দেখলাম। তো এই হচ্ছে স্মার্ট অবজেক্টের দুইটা ব্যবহার। আমি সংক্ষেপে এই দুইটা ব্যবহার সম্পর্কে আরও একবার বলে নিচ্ছি। একটা হচ্ছে যে স্মার্ট অবজেক্ট করা যে ইমেজটা থাকবে সেই ইমেজের কোয়ালিটিটা লস হবে না ছবিটাকে যদি বড় করা হয় বা ছোট করা হয় সেই ক্ষেত্রে। আর দ্বিতীয় কাজটা হচ্ছে যে স্মার্ট অবজেক্টের যে থাম্বনেলটা থাকবে, থাম্বনেলের উপরে ডবল ক্লিক করলে সেটা আলাদা একটা ডকুমেন্টে চলে আসবে এবং সেই ডকুমেন্টে গিয়ে আপনি যা কিছু করে কন্ট্রোল এস দিয়ে সেভ দিবেন সেটা পূর্বের ডকুমেন্টটাতে অ্যাপ্লাই হয়ে যাবে। এই পর্বে আমি দেখাবো লেয়ার মাস্কের ব্যবহার। লেয়ার মাস্কের ব্যবহার দেখার আগে আমি ইরেজার টুলটা একবার ব্যবহার করে দেখাচ্ছি। তো আমি এখানে এটার একটা কপি নিচ্ছি, কন্ট্রোল জে প্রেস করে ব্যাকগ্রাউন্ডের আইটা অফ করে নিলাম। এখন আমি ইরেজার টুলটা সিলেক্ট করলাম। ইরেজার টুল সিলেক্ট করার পরে আমরা যদি ইরেজ করতে যাই সেক্ষেত্রে আমরা কীভাবে ইরেজ করি, ক্লিক করে ড্র্যাগ করার মাধ্যমে ইরেজ করছি। আচ্ছা, এখন এই যে ইরেজটা করলাম, এই ইরেজের অংশটাকে আমি যদি আন্ডু করি তাহলে পুরোটা একবারে আন্ডু হয়ে যাবে। অর্থাৎ আমি এক ক্লিকে যতটুকু একবারে ইরেজ করেছি ততটুকু পুরোটা আন্ডু করলে একবারে ইরেজ হয়ে যাচ্ছে। আন্ডু করলাম, পুরোটা একবারে ইরেজ হয়ে গেছে। আমি আবার একটু রিডু করে নিলাম। আচ্ছা, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এই ইমেজটাকে আমি যদি এখন সেভ করি, সেই ক্ষেত্রে সেভ করার পরে আমি যদি এটাকে ক্লোজ করে দিই, অর্থাৎ এটা পিএইচডিতে আমি সেভ করলাম, তারপরে আমি এই ডকুমেন্টটাকে আমি ক্লোজ করে দিয়ে আবার ওপেন করলাম, তখন কিন্তু আমি আর এটা আন্ডু করলেও এটা আমি আর ফিরে পাবো না।
ঠিক আছে, তাহলে এখানে আমরা দুইটা প্রবলেম পাচ্ছি। একটা হচ্ছে ইরেজার টুল দিয়ে আমরা যখন ইরেজ করছি তখন আমি আবার চাইলে এখানে যতটুকু ইরেজ করছি তার অর্ধেক পরিমাণে আমি এখানে যে ব্যাক করব সেটা কিন্তু আমি পারছি না। আনডু করলে পুরোটা একবারে পুরোটা চলে আসবে, এটা একটা প্রবলেম। আর একটা প্রবলেম কি বললাম, যে এটা পিএইচডিতে সেভ করার পরে আমি যদি এটাকে ক্লোজ করে ওপেন করি তারপরে এই অংশটুকু আমি যদি ফেরত পেতে চাই সেটা কিন্তু আর পসিবল না। তাহলে এই দুইটা প্রবলেম হচ্ছে আমরা ইরেজার টুল দিয়ে ব্যবহার করতে গেলে পাচ্ছি। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে অ্যাড লেয়ার মার্কসের ব্যবহার। আমি এখানে অ্যাড লেয়ার মার্কসে ক্লিক করব। তো এর সাথে সাথে কিছুটা আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি লেয়ারের ভিতরে। যেমন এখানে লেয়ারের সাথে আরেকটা সাদা কালারের একটা থাম্বনেল চলে আসছে। আর যদি বাম পাশে এখানে টুলস বারে যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে এখানকার কালারটা সাদা এবং কালো হয়ে গেছে। আমি একটু আন্ডু করে নিচ্ছি। আন্ডু করলাম, দেখেন এখানে কালার কিন্তু দুইটাতে দুই রকম ছিল। তো আমি যখন অ্যাড লেয়ার মার্কস এটা নিচ্ছি এখানকার কালারটা সাদা এবং কালো হয়ে যাচ্ছে, পাশাপাশি এখানে একটা সাদা কালারের থাম্বনেল অ্যাড হচ্ছে। তো এখন এই মাস্কের কাজটা কি? মাস্ক মানে কি? মুখোশ। আপনি যদি মাস্কের মেইন কনসেপ্টটা যদি বুঝতে পারেন তাহলে আপনি যে কোনো ধরনের কাজ করার সময় আপনি এই অ্যাড লেয়ার মাস্কটা নিয়ে কাজ করতে পারবেন, এবং এটা কাজ করার জন্য অনেক সুবিধাজনক একটা অপশন। হ্যাঁ, আমরা অনেক সময় ফটো এডিটিংয়ের কাজ করতে গিয়ে এটা আমরা নিয়ে থাকি, এটা প্রয়োজন হয়েই থাকে। তো অ্যাড লেয়ার মাস্ক এটা আমি নিলাম, নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। আর এই অ্যাড লেয়ার মাস্ক ব্যবহার করার নিয়ম হচ্ছে যে আমরা এটা ব্রাশ টুল ব্যবহার করব। ব্রাশ টুলটা সিলেক্ট করলাম, করার পরে এই যে সাদা কালারের যে থাম্বনেলটা আছে এইখানে এই দুইটা কালারই অ্যাপ্লাই হবে, সাদা আর কালো। এখন পুরোটা সাদা আছে যার কারণে আমরা এই পুরো ইমেজটা আমরা দেখতে পাচ্ছি। আমি যদি কোথাও কালো কালার অ্যাপ্লাই করি সেই জায়গাতে ইমেজটা মুছে যাবে, দেখা যাবে না। যেমন এইখানে আমরা দেখতে পাবো যে ওই জায়গাতে কালো কালার অ্যাপ্লাই হচ্ছে, আর এইখানে আমরা লেয়ারের এই যে ডকুমেন্টের ভিতর আমরা দেখতে পাবো সেই জায়গাটা ইরেজ হয়ে গেছে। যেমন আমি যদি এখানে একটু মুছে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে এটা ইরেজ হয়ে গেল। আর এই যে এখানে দেখেন এখানে কিন্তু কালো কালার অ্যাপ্লাই হয়েছে, তার মানে যেখানে কালো কালারটা আমরা অ্যাপ্লাই করব সেই জায়গাটা দেখা যাবে না। আর যদি সাদা কালার অ্যাপ্লাই করি সেটা দেখা যাবে। যেমন আমি আবার এটা চেঞ্জ করে নিলাম, ফরগ্রাউন্ডে আমি সাদা কালার নিলাম। আর এটা কিন্তু অবশ্যই ব্রাশ টুল দিয়ে কাজ করতে হবে। ব্রাশ টুলটা সিলেক্ট করা আছে, সাদা কালারটা ফরগ্রাউন্ডে নিয়ে নিলাম। এখন আমি যদি আবার এখানে ক্লিক করে ড্র্যাগ করি এইখানে সাদা কালার অ্যাপ্লাই হচ্ছে, আর এই সাদা কালার অ্যাপ্লাই হওয়ার মাধ্যমে আমাদের এখানকার যে ইরেজ অংশটা ছিল সেটা ফেরত পেয়ে গেলাম। তো এই হচ্ছে অ্যাড লেয়ার মাস্কের সুবিধা। তো অ্যাড লেয়ার মাস্কের মাধ্যমে আমরা মূলত যে কাজটা করতে পারছি, ইরেজ করার কাজটা আমরা করতে পারছি, এবং এই কাজটা আমরা ইরেজার টুল দিয়ে করলে যে দুটা প্রবলেম পাচ্ছিলাম এখানে কিন্তু সেই দুটা প্রবলেম আর নাই। যেমন আমি যতটুকু ইচ্ছা ততটুকু ইরেজ করতে পারছি এবং যতটুকু ইচ্ছা ততটুকু ব্যাক করতেও পারছি। যেমন আরও একবার দেখেন, ইরেজ করার জন্য আমরা ফরগ্রাউন্ডে ব্ল্যাক কালারটা নিয়ে নিব, তারপরে যতটুকু জায়গা আমার ইরেজ করার দরকার এক ক্লিকে আমি ততটুকু জায়গায় ইরেজ করে দিলাম। তারপরে আমি আবার চাচ্ছি যে না এখানে এই অর্ধেকটুকু এটা আমি আবার ফেরত পেতে যাচ্ছি, সেই ক্ষেত্রে সাদা কালারটা নিয়ে আমি এখানে ক্লিক করে ড্র্যাগ করে দিলাম, এখানে এই কালারটা ফেরত পেয়ে গেলাম। তো এই ক্ষেত্রে আমরা ইচ্ছে মতো ইরেজ করতে পারছি এবং ইরেজকৃত অংশটা আমরা ফিরেও পাচ্ছি। তো এর সাথে সাথে এই ইমেজটাকে আমরা যদি এই ডকুমেন্টটাকে আমরা পিএইচডিতে সেভ করে রাখি এবং পরবর্তীতে এটা ক্লোজ করে আবার যদি ওপেন করি সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এটাকে সেমভাবে এডিট করতে পারবো, অর্থাৎ ইরেজ করতে পারবো। তার মানে এই অংশটা একেবারে কিন্তু ইরেজ হয় নাই। এখন আমি লেয়ার মাস্কের কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করছি। তো মাস্ক মানে হচ্ছে মুখোশ, অর্থাৎ এইখানে যে লেয়ারটা আছে এই লেয়ারের উপরে একটা মুখোশ পরানো আছে। তো এই মুখোশটা আমরা যদি একটু ফেসের একটা মুখোশের কথা চিন্তা করি, যে একটা ফেসের উপরে যদি আমরা একটা মুখোশ পরায় দিই যেখানে চোখের জায়গা বা মুখের জায়গাতে কোনো কাটা নাই বা ওইখানে ফাঁকা নাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের চোখ মুখ বাহির থেকে দেখা যাবে না। তো আমি এখানে যে লেয়ারটা নিয়েছি, যে মাস্কের লেয়ারটা নিয়েছি থাম্বনেলটা, সেটাতে আমি পুরোটাতে ব্ল্যাক কালার করে দিলাম। ঠিক আছে, কন্ট্রোল ডিলিট দিয়ে এখানে ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালার আছে, আমি কন্ট্রোল ডিলিট দিয়ে পুরোটাতে ব্ল্যাক কালার অ্যাপ্লাই করে দিলাম। তো এখন হচ্ছে সেই মাস্কটা আমরা পুরোটা কাটা ছেঁড়া ছাড়া মাস্ক হলে যেমন হয় এইরকম একটা মাস্ক আমরা এই লেয়ারের উপরে পরিয়ে দিয়েছি। এখন আমি যেই জায়গাতে আমি কেটে দিব সেই জায়গাতে কি হবে, আমার ফেসের মুখোশটাতে আমি যদি চোখের জায়গাটা আমি কেটে দেই বা ফাঁকা রাখি তাহলে কি হবে, বাহির থেকে আমার চোখ দেখা যাবে।
এবং মুখের জায়গা যদি আমি ফাঁকা রাখি বাহির থেকে আমার মুখটাও কিন্তু দেখা যাবে। তো এখানে এরকমই একটা বিষয় যে সাদা কালার মানে হচ্ছে যে ওই জায়গাটা ফাঁকা আছে, আর ফাঁকা মানে হচ্ছে ওইটার পিছনে যেটা থাকবে সেটা দেখা যাবে। আর কালো কালার মানে হচ্ছে যে এখানে কাটা ছেঁড়া ছাড়া পুরো একটা মুখোশ, যেখানে পিছনে কি আছে সেটা দেখা যাবে না। তো এখন আমি যদি এখানে কোনো একটা জায়গায় আমি যদি সাদা কালারটা অ্যাপ্লাই করি সাদা কালার দিয়ে, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাদা কালার অ্যাপ্লাই হয়েছে, আর এখানে সাদা কালারের নিচে যেই কালারটা ছিল, ইমেজটা ছিল, ইমেজের যতটুকু অংশ ছিল ততটুকু দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এইভাবে মূলত এই অ্যাড মার্কসটা কাজ করে থাকে। অ্যাড মার্কসের এখন আমরা একটা প্র্যাকটিক্যাল একটা ব্যবহার একটু করে দেখব। তো আমি এখানে অ্যাড মার্কসের থাম্বনেলটাকে ডিলিট করে দিচ্ছি, এখানে টেনে ডিলিটের উপরে ক্লিক করলাম, তারপরে এটা অ্যাপ্লাই করতে চাচ্ছি কি না। তো আমি এটা চাচ্ছি যে না, এটা যে অবস্থায় আছে এটা অ্যাপ্লাই করব না, এটাকে আমি ডিলিট করে দিব। তাহলে এটা ডিলিট প্রেস করলাম, ডিলিট হয়ে গেল। তো আমি এখন চাচ্ছি যে এখানে আমি একটা সিংহের মাথা রেখেছি, এই মাথাটাকে আমি টেনে এই লেয়ারের উপরে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি চাচ্ছি যে বাঘের যে মাথা আছে এই মাথায় আমি সিংহের মাথাটাকে বসায় দিব। সেক্ষেত্রে একটু ট্রান্সফর্ম করতে হবে, অর্থাৎ একটু বড় করে নিতে হবে। একটু বড় করে নিলাম। এখন এই কাজটা আমরা কয়েকভাবে করতে পারি। একটা হচ্ছে যে আমি এই সিংহের মাথাটাকে কেটে নিয়ে এখানে বসায় দিব, সেটা একটা ওয়ে। আরেকটা হচ্ছে যে না, কাটবো না, এইখানে রাখবো, রাখার পরে আমার যতটুকু দরকার ততটুকু আমি মুছবো, ইরেজ করে ফেলবো। তো এটাই ভালো হয়, কারণ আমি যদি এখানে কেটে নিয়ে আসি সেই ক্ষেত্রে দেখা যাবে যে এটার ব্যাকগ্রাউন্ডের সাথে এটার অ্যাটাচ করাটা একটু ঝামেলা হবে, একটু বোঝা যাবে যে এটা আলাদা করে কাট করে এখানে লাগানো হয়েছে। বাট আমি যদি এখানে রেখে এটাকে আমি মাস্কিংয়ের মাধ্যমে এই কাজটা করি, সেক্ষেত্রে এটা ধরাই যাবে না যে এটা এডিট করা ইমেজ। ঠিক আছে, যেমন আমি এখন এই ছবিটাকে মাথার উপরে এখানে বসায় দিচ্ছি। দেওয়ার পরে আমরা মুছবো কোন লেয়ারটা, মুছবো হচ্ছে এই সিংয়ের এই লেয়ারটাকে। তাহলে এই লেয়ারটাতে আমরা অ্যাড লেয়ার মার্কসটা নিব। তো অ্যাড লেয়ার মার্কস এইটাতে ক্লিক করলাম, এখানে একটা সাদা থাম্বনেল চলে আসছে। তো এরপরে এখন আমাদের মোছার জন্য ফরগ্রাউন্ডে কোন কালার লাগবে, অবশ্যই ব্ল্যাক কালার, অবশ্যই ব্ল্যাক কালার। তো ব্ল্যাক কালারটা আমি এখানে এই অ্যারোতে ক্লিক করে ফরগ্রাউন্ডে ব্ল্যাক কালারটা নিয়ে আসলাম এবং এখান থেকে ব্রাশ টুলটা সিলেক্ট করলাম। করার পরে আমার ব্রাশের এখানে হার্ডনেসটা আমি কম করে রাখবো, কারণ এটা যদি বেশি থাকে তাহলে মোছার ক্ষেত্রে এটা হার্ডভাবে মুছবে, এটা দেখতে ভালো দেখাবে না। আচ্ছা, এবং সাইজটা একটু বাড়ায় নিচ্ছি। তারপরে আমি এই সাইড দিয়ে আগে একটু মুছে নিচ্ছি। এক্ষেত্রে মুছতে গিয়ে যদি বেশি পরিমাণে মোছা হয়ে যায় তাহলে কিন্তু প্রবলেম হবে না, কারণ আমরা সাদা কালারটাকে ফরগ্রাউন্ডে নিয়ে আমরা আবার প্রয়োজন মতো এখানে ফিরে নিয়ে আসতে পারবো। যেমন ধরেন এখানে মুছতে গিয়ে বেশি পরিমাণে মোছা হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে ফরগ্রাউন্ডে আবার সাদা কালারটা নিলাম, নিয়ে এখানে আমি যদি ক্লিক করে এভাবে আবার ড্র্যাগ করে দিই তাহলে কিন্তু এটা ফিরে আসতেছে। এবং এই মার্কস দ্বারা আমরা কিন্তু খুব মজার মজার কাজ করতে পারি। আর এই যে কাজটা করলাম এই কাজটাকে বলা হয় ইমেজ ম্যানিপুলেশন। ইমেজ ম্যানিপুলেশন বলতে বোঝানো হয় যে এক বা একাধিক ইমেজকে একসাথে করে একটা অবাস্তব কিছু তৈরি করা। যেমন এখানে বাঘের মাথা, সিংহের মাথা, এটা কি আসলে বাস্তব না। তো এই ধরনের অবাস্তব জিনিস তৈরি করতে পারবেন, খুব মজার মজার কাজ করতে পারবেন, এবং এই কাজটাকে বলা হয় হচ্ছে ইমেজ ম্যানিপুলেশন। তো আশা করি অ্যাড লেয়ার মার্কসের ব্যবহারটি আপনি বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনার এই মাস্কিংয়ের কনসেপ্টটা ক্লিয়ার না হয়ে থাকে তাহলে ভিডিওটি কয়েকবার দেখেন এবং আপনি নিজে কয়েকবার প্র্যাকটিস করেন, তাহলে আশা করি এটা ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ। এই পর্বে আমি দেখাবো লেয়ার স্টাইল বা ব্লেন্ডিং অপশন সম্পর্কে। লেয়ার স্টাইল বা ব্লেন্ডিং অপশন এটা আমরা পাবো হচ্ছে এই যে নিচে লেয়ার প্যালেটের নিচে এফএক্স লেখা আছে, এখানে ক্লিক করলে এই যে ব্লেন্ডিং অপশন, তারপরে এখানে ব্লেন্ডিং অপশনের ভিতরে কি কি অপশন আছে সেই অপশনগুলো আমরা এখানে সিরিয়ালি পেয়ে যাচ্ছি। তো ব্লেন্ডিং অপশন এখানে ক্লিক করলে এই যে এরকম একটা ডায়ালগ বক্স পাবেন লেয়ার স্টাইল নামে। আবার আমরা এটা লেয়ার প্যালেটের ডান দিকে ফাঁকা জায়গাতে ডবল ক্লিক করার মাধ্যমে এটা নিয়ে আসতে পারবো। যেমন এখানে ডবল ক্লিক করলাম, এই যে লেয়ার স্টাইলটা চলে আসছে। তো লেয়ার স্টাইল বা ব্লেন্ডিং অপশন এটার মূলত কাজটা কি, এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট তৈরি করা যায়, বিভিন্ন ধরনের আপনার একটা লেয়ারকে স্টাইল দেওয়া যায়। এই স্টাইলগুলো এখানে আছে, যেগুলো আমরা একটা অবজেক্ট তৈরি করে সেটার ভিতরে আমরা দিতে পারবো। যে কোনো একটা ইমেজের ভিতরে হতে পারে, তারপরে যে কোনো একটা অবজেক্টের ক্ষেত্রেও হতে পারে। ঠিক আছে, এখানে ভিন্ন ভিন্ন অনেকগুলো অপশন আছে, প্রত্যেকটারই নাম দেওয়া আছে এবং প্রত্যেকটা আপনি যখন সিলেক্ট করবেন
ডান দিকে ডায়ামিটার পাবেন কম বেশি করার। যেমন বেভেলটা সিলেক্ট করলাম, এখানে ডান দিকে কিছু অপশন চলে আসছে। স্ট্রোকটা সিলেক্ট করলাম, স্ট্রোকের অপশনগুলো এখানে চলে আসছে। ইনার গ্লো সিলেক্ট করলাম, সেটার কিছু অপশন এখানে চলে আসছে। তার মানে প্রত্যেকটারই আলাদা আলাদা অপশন আছে যেগুলো আমরা ডান দিকে পেয়ে যাব। আর এই লেয়ার স্টাইল বা ব্লেন্ডিং অপশনের মেন যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে ইফেক্ট তৈরি করা বা স্টাইল তৈরি করা। আর স্টাইল তৈরি করতে গেলে এখানে এই অপশনগুলো কিন্তু আমাদেরকে সবসময় চেঞ্জ করে করে ভিন্ন ভিন্ন স্টাইল তৈরি করতে হয়। তার মানে এখানকার যেই অপশনগুলো আছে বা ডায়ামিটারগুলো আছে এগুলো কিন্তু কখনোই ফিক্সড না যে এইটার পরিমাণ সবসময় এত পার্সেন্ট থাকবে। এইটা আপনার কাজের উপরে ডিপেন্ড করে এক এক সময় এক এক ধরনের এটা পার্সেন্টেজটা কম বেশি হয়ে থাকবে। এখন আমরা এটার ব্যবহারটা একটু দেখব। আমি এটা ক্যান্সেল করে নিলাম। নেওয়ার পরে আমি এখানে একটা শেপ আগে তৈরি করে নিব, কারণ একটা শেপ তৈরি করে নিলে আমরা সেই জিনিসটাতে খুব সুন্দর করে জিনিসটা বুঝতে পারবো। তো আমি এখানে লাল কালার একটা অবজেক্ট তৈরি করে নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে ডবল ক্লিক করলাম, করার পরে এই যে লেয়ার স্টাইলটা চলে আসছে। আসার পরে এখানে প্রথমে আসে হচ্ছে বেভেল অ্যান্ড ইমবোস। বেভেল অ্যান্ড ইমবোস এটাতে যদি আমি ক্লিক করি তাহলে 3D টাইপের একটা ইফেক্ট তৈরি হয়ে গেছে। এবং এই যে ইফেক্টটা তৈরি হলো এইটাকে আমরা আবার কন্ট্রোল করতে পারবো ডান দিকের এই জিনিসগুলো কম বেশি করার মাধ্যমে বা অপশনগুলো চেঞ্জ করার মাধ্যমে। যেমন স্টাইল আছে এখন ইনার বেভেল, আমি যদি আউটার বেভেল দিই তাহলে কিন্তু স্টাইলটা চেঞ্জ হয়ে গেল। তারপরে ইমবোস যদি দেয় আরেক রকম হয়ে গেল। ঠিক আছে, তো এখানে এক একটাতে এক এক ধরনের স্টাইল আছে বা অপশন আছে, এগুলো আমরা কম বেশি করে করে দেখলেই জিনিসগুলো বুঝতে পারবো। তারপরে সাইজ যদি আমরা কম বেশি করি তাহলে দেখতে পাচ্ছি যে সাইজটা কম বেশি হচ্ছে। সফট যদি কম বেশি করি তাহলে এখানে হালকা একটু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি যে সফট হচ্ছে আর হার্ড হচ্ছে। অ্যাঙ্গেল পরিবর্তন করতে চাইলে এখান থেকে আমরা অ্যাঙ্গেলটা পরিবর্তন করতে পারবো। সাদা কালো কালারে যেই এখানে শেডটা তৈরি হয়েছে বা এখানে যেই অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে সেটা আমরা এখান থেকে পরিবর্তন করতে পারছি। তারপরে এখানে পাচ্ছি হচ্ছে গ্লোস কন্ট্রোল। এই জায়গাতে অনেকগুলো স্টাইল আছে, আপনার প্রয়োজন মতো এই স্টাইলটা আপনি এখান থেকে খুঁজে বের করে নিতে পারবেন। তো এই হচ্ছে বেভেল অ্যান্ড ইমবোস। তো বেভেল অ্যান্ড ইমবোস দ্বারা মূলত আমরা যে কাজটা পাচ্ছি সেটা হচ্ছে 3D টাইপের একটা ইফেক্ট তৈরি হচ্ছে। তারপরে পাচ্ছি আমরা স্ট্রোক। স্ট্রোকটা হচ্ছে যে কোনো একটা অবজেক্টের আমরা চারোদিকে স্ট্রোকে একটা কালার দিতে পারি বা একটা বর্ডার ক্রিয়েট করতে পারি। সেটা হতে পারে কোনো একটা অবজেক্ট, সেটা হতে পারে কোনো একটা টেক্সট বা কোনো একটা ইমেজ, একটা পিএনজি ইমেজ। যে কোনো একটা অবজেক্টের ক্ষেত্রে আপনি যদি চান যে সাইড দিয়ে চারিদিক দিয়ে একটা বর্ডার ক্রিয়েট করবেন তাহলে আপনি এই স্ট্রোকটা সিলেক্ট করবেন। স্ট্রোকটা সিলেক্ট করার পরে আপনি কোন কালার দিবেন সেটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। যেমন এখান থেকে কালারটা চেঞ্জ করে নিলাম। সাইজ কত হবে সেটা আমরা এখান থেকে কম বেশি করতে পারবো। তারপরে পজিশনটা হচ্ছে যে স্ট্রোকটা কি এই শেপের ভিতরে আসবে না বাইরে থাকবে না মাঝামাঝি থাকবে। আউটসাইড দিলে এটা বাইরে চলে যাবে, ইনসাইড দিলে এটা ভিতরে চলে আসতেছে, আর সেন্টার যদি দিই তাহলে অর্ধেক অর্ধেক থাকবে। তো এই হচ্ছে স্ট্রোকের কাজ। তারপরে আছে হচ্ছে ইনার শ্যাডো। ইনার শ্যাডো দিলে হচ্ছে একটা শ্যাডো তৈরি করবে, সেটা হচ্ছে অবজেক্টের ভিতরের দিকে এই যে সাইডে হালকা একটা ছায়া তৈরি করেছে। ঠিক আছে, তো এটা আমরা চাইলে আবার কম বেশি করতে পারবো। অপাসিটি যদি বাড়াই দেয় তাহলে ছায়াটার কালারটা আরেকটু বেড়ে যাচ্ছে। তারপরে ডিস্টেন্স যদি আমরা বাড়াই দিই তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা বেড়ে যাচ্ছে। তারপরে সাইজ কম বেশি করতে পারবো। তার মানে এখান থেকে আমরা এই যে ইনার শ্যাডো ভিতরের দিকে যে শ্যাডোটা আমরা ক্রিয়েট করলাম সেটাকে পুরোপুরিভাবে কন্ট্রোল করতে পারছি এখান থেকে। ইনার শ্যাডোর পরে আছে হচ্ছে ইনার গ্লো। ইনার গ্লোটা হচ্ছে যে ভিতরের দিকে একটা লাইটের একটা ইফেক্ট তৈরি করবে, যেটা চারোদিক থেকে। শ্যাডোর ক্ষেত্রে কিন্তু একটা পার্থক্য আছে, শ্যাডো আর ইনার গ্লোর মধ্যে কিছুটা পার্থক্য আছে। শ্যাডো যেটা হয়, ছায়া যেটা হয়, সেটা হচ্ছে যে যেদিকে আলো পড়ে তার বিপরীতে, মানে যেদিকে আলো থাকে তার বিপরীতে হচ্ছে ছায়া থাকে। আর গ্লোর কাজটা হচ্ছে লাইটের মতো, লাইটটা যখন জ্বলে তখন কিন্তু চারোদিকে সেটা আলোটা ছড়ায়। তো গ্লোটাও তেমনই। তো ইনার গ্লোটা হচ্ছে এটা চারোদিকে ভিতরের দিকে আলো ছড়াবে। আপনি যেই কালারটা সিলেক্ট করবেন সেই কালারটাই ভিতরের দিকে আলো ছড়াবে। যেমন আমি এখান থেকে ইয়েলো কালারটা সিলেক্ট করে নিলাম, তারপরে এটার অপোজিট একটু বাড়ায় দিচ্ছি এবং এটার মোডটা নর্মাল করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছি যে আমরা এখানে এটা পুরোটা চারোদিকে এই ইয়েলো কালারের একটা লাইট ইফেক্ট তৈরি হয়েছে। তো আমরা যদি এটাকে আরও একটু বাড়াই দিই তাহলে কিন্তু এটা আরও বেড়ে যাচ্ছে। আবার এটা চাইলে আমরা এই যে সোর্সটাকেও চেঞ্জ করতে পারবো। এখন এস সিলেক্ট করা আছে, তো এই যে কালারটা দিলাম এই কালারটা চারোদিক থেকে ভিতরের দিকে আসছে। আর যদি আমরা সেন্টার দিই তাহলে এই কালারটা ভিতর থেকে বাইরের দিকে এটা ছড়াবে। ঠিক আছে, এই যে বিপরীত হয়ে গেল। তো এই হলো ইনার গ্লো। তারপরে আছে হচ্ছে সাটিন। সাটিনটা হচ্ছে
এই টাইপের একটা ইফেক্ট তৈরি হয়। এখানে আপনি যেই কালার দেবেন সেই কালারেরই একটা ইফেক্ট তৈরি হবে এবং এটা আপনি যদি কম বেশি করেন তাহলে কিন্তু ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে সাটিন। তারপরে কালার ওভারলে। কালার ওভারলের কাজ হচ্ছে একটাই, যে কালার চেঞ্জ করা। আমরা খুব সহজে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। যে কোনো একটা অবজেক্টের কালার আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। তারপরে পাচ্ছি হচ্ছে গ্রেডিয়েন্ট ওভারলে। গ্রেডিয়েন্ট ওভারলের কাজ হচ্ছে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করা। ঠিক আছে, এখান থেকে আপনি গ্রেডিয়েন্ট কালার চেঞ্জ করতে পারবেন। তারপরে আপনি এডিট করতে পারবেন, যে এখান থেকে এডিট করতে পারবেন। তো গ্রেডিয়েন্ট টুলে আমরা যা যা পেয়েছিলাম এখানে কিন্তু সবগুলো অপশন দেওয়া আছে। আপনি আপনার প্রয়োজন মতো গ্রেডিয়েন্ট কালার এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। সেমভাবে প্যাটার্ন ওভারলে, অর্থাৎ প্যাটার্ন অ্যাপ্লাই করার জন্য প্যাটার্ন ওভারলেটা আছে। প্যাটার্ন আমরা কয়েকভাবে অ্যাপ্লাই করা দেখেছি, তো এখান থেকেও আমরা চাইলে প্যাটার্ন অ্যাপ্লাই করতে পারবো। যে প্যাটার্নটা অ্যাপ্লাই করবেন সেটা সিলেক্ট করে দিলে সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। এরপরে এখানে আরেকটা সুবিধা হচ্ছে যে স্কেল করা যায়, অর্থাৎ বড় ছোট করতে পারবো, যেটা আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের ক্ষেত্রে আমরা দেখেছিলাম। বাট প্যাটার্ন স্টেম টুল দিয়ে কিন্তু আমরা এই স্কেলিং করার কাজটা করতে পারি না। তো এরপরে হচ্ছে আউটার গ্লো। আউটার গ্লোটা হচ্ছে, আমরা একটু আগে ইনার গ্লোটা দেখলাম। ইনার গ্লোটা হচ্ছে যে আলোটা ভিতর দিকে এটা ছড়াবে, আর আউটার গ্লোটা হচ্ছে যে অবজেক্টটা থাকবে সেটার বাহির দিকে আলোটা ছড়াবে। তো এই ক্ষেত্রে আমি যদি কালারটা চেঞ্জ করে দিই, এখানে সাদা 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 বোঝা যাচ্ছে না, আমি অন্য একটা কালার দিয়ে দিচ্ছি। এখানে ইয়েলো কালারটা আমি সিলেক্ট করলাম। তারপরে এটার কালার মোডটা আমি নর্মাল করে দিচ্ছি এবং অপাসিটিটা বাড়াই দিচ্ছি, এবং সাইজটাও যদি একটু বাড়াই দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি। তো এই ক্ষেত্রে আমি যদি কালার ওভারলে থেকে আমি এটার কালারটাকেও আমি যদি চেঞ্জ করি তাহলে আমরা দেখতে পাবো যে খুব সুন্দর একটা ইফেক্ট কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে আমরা অনেক সুন্দর সুন্দর ইফেক্ট এখান থেকে তৈরি করতে পারছি। আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে ড্রপ শ্যাডো, অর্থাৎ বাহির সাইডে একটা শ্যাডো তৈরি করবে। এখানে ছিল একটা ইনার শ্যাডো। ইনার শ্যাডোটা হচ্ছে অবজেক্টের ভিতরের দিকে শ্যাডো তৈরি করে, আর ড্রপ শ্যাডোটা হচ্ছে বাহির সাইডে। এবং এই বাহির সাইডে যে শ্যাডোটা তৈরি করছে সেটা আমরা এখান থেকে অ্যাঙ্গেলটা পরিবর্তন করার মাধ্যমে অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারবো, বা ডিস্টেন্সটা আমরা চেঞ্জ করতে পারবো। এই যে এখানে ডিস্টেন্স আছে, আবার মাউস দিয়ে ক্লিক করে আপনি চাইলে এইভাবে এখানে এসে ড্র্যাগ করে আপনার পছন্দ মতো জায়গায় আপনি এই শ্যাডোটাকে বসায় নিতে পারবেন। তো এই হচ্ছে ড্রপ শ্যাডোর ব্যবহারটি। তো এখানে আমি কয়েকটা বিষয় অ্যাপ্লাই করে ওকে প্রেস করব। তো আমি এখানে ড্রপ শ্যাডোটা রাখলাম, তারপরে হচ্ছে কালার ওভারলেটা রাখলাম, এবং এখান থেকে বেভেলটাও আমি রেখে দিলাম, রেখে তারপরে ওকে প্রেস করলাম। এখন আপনি যদি একটু খেয়াল করেন, লেয়ার প্যালেটে যদি একটু দেখেন, এখানে ইফেক্ট, তারপরে কি কি ইফেক্ট অ্যাপ্লাই করেছি সেটা লিস্ট চলে আসছে। এখন মনে করেন আমার আরেকটা অবজেক্টের ক্ষেত্রে এই সেম স্টাইলগুলো আমার দরকার। আমি এখানে আরেকটা লেয়ার ক্রিয়েট করে একটা অবজেক্ট তৈরি করলাম, এবং এই লেয়ারের যে স্টাইলগুলো আছে এই স্টাইলগুলো আমার এখানেও দরকার। সেই ক্ষেত্রে আমরা এইটার স্টাইলটাকে কপি করে এখানে পেস্ট করতে পারবো। তো এটার জন্য দুইটা ওয়ে। একটা হচ্ছে যে এফএক্স লেখা আছে, এখানে অল্টার প্রেস করে ক্লিক করে ড্র্যাগ করে উপরের লেয়ারটাতে ছেড়ে দেওয়া, তাহলে ওইটার সেম ইফেক্টগুলো এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। আর আরেকটা ওয়ে হচ্ছে এখানে রাইট মাউস ক্লিক করলে আপনি এখানে পাবেন হচ্ছে কপি লেয়ার স্টাইল। কপি লেয়ার স্টাইলে ক্লিক করলাম, এটা লেয়ারের স্টাইলগুলো কপি হয়ে গেল, এবং এখানে এসে পেস্ট লেয়ার স্টাইল এখানে ক্লিক করলাম, এটা পেস্ট হয়ে গেল। তো এইভাবে আমরা একটা লেয়ারের স্টাইলকে অন্য আরেকটা লেয়ারকে আমরা কপি করে পেস্ট করে সেই স্টাইলটাকে আমরা দিতে পারবো। আচ্ছা, তো এখন আমার যদি দরকার হয় যে আমি এডিট করব, কোনো একটা স্টাইল আমি এডিট করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা সেই স্টাইলের উপরে সরাসরি ক্লিক করতে পারি, অথবা আমরা এই এফএক্সে ক্লিক করব, তাহলে ব্লেন্ডিং অপশনটা পুরোটাই চলে আসবে। তারপরে আমি যে স্টাইলটা চেঞ্জ করতে চাচ্ছি সেইটা আমি সিলেক্ট করে চেঞ্জ করে নিব। ঠিক আছে, তো এখানে আমি দেখেন একটা বিষয় দেখাই, যে এই যে অ্যাঙ্গেল, এখানে যতগুলোতে আপনি অ্যাঙ্গেল এই বিষয়টা পাবেন সবগুলোর সাথে ইউজ গ্লোবাল লাইট নামে একটা অপশন থাকবে, যেখানে টিক চিহ্ন দেওয়া আছে। তো এখন এইটার ক্ষেত্রে আমি একটা বিষয় একটু দেখাচ্ছি, যেমন ড্রপ শ্যাডোটা আমি সিলেক্ট করলাম। আমি এখন কিন্তু সিলেক্ট করছি কোনটা, এই যে লেয়ার 2টা, অর্থাৎ এই সেকেন্ড যেটা আছে সেটা। তো এখন আমি চাচ্ছি যে এইটার এই শ্যাডোটা আমি উপরের দিকে দিব। এখন আমি এটাকে যদি উপরের দিকে শ্যাডোটা দিই, কি হলো, এইটারও কিন্তু পরিবর্তন হয়ে গেল। কারণটা কি? কারণটা হচ্ছে যে ইউজ গ্লোবাল লাইট, এটা টিকমার্ক দেওয়া আছে। এটার মানেটা হচ্ছে যে এই ইউজ গ্লোবাল লাইট অপশনটা হচ্ছে সূর্যের আলোর যে কাজটা সেইটার মধ্যে আর কি একটা কাজ করছে। অর্থাৎ সূর্যের আলো যখন পড়ে তখন কিন্তু প্রত্যেকটা বস্তুর ছায়া একই দিকে থাকে, এমন হয় না যে এক একটা বস্তুর ছায়া এক এক দিকে থাকে। তো এখানে এরকমই একটা কাজ হচ্ছে। তো আমি যদি চাই যে না, আলাদা আলাদা করে এক একটা ছায়া এক এক দিকে দিব, সেক্ষেত্রে আমরা এটাকে আনচেক করে দিব।
আনচেক করে তারপরে যদি আমি এটাকে চেঞ্জ করি তাহলে শুধুমাত্র যেটাকে ধরছি সেটাই চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এখন ওকে করলে এই যে এটা একদিকে থাকলো, ওইটা আরেক দিকে থেকে গেল। এই পর্বে আমি দেখাবো অ্যাডজাস্টমেন্ট লেয়ার সম্পর্কে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আমরা পাবো হচ্ছে লেয়ার প্যালেটের নিচের দিকে এই যে আইকনটা আছে, এই আইকনটাই হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার অথবা ক্রিয়েট নিউ ফিল। ঠিক আছে, তো এখানে অনেকগুলো অপশন আছে, সবগুলো অপশনে আলাদা আলাদা কাজ আছে। এটা যেভাবে কাজ করে, এই কাজ করার সিস্টেমটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি সবগুলোই আপনি ব্যবহার করতে পারবেন। আপনাকে সবগুলো না দেখালেও আপনি এগুলো ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তো এটা কিভাবে কাজ করে আমরা যদি একটু দেখি তাহলে বুঝতে পারবো। যেমন আমি ফার্স্টে একদম উপরেরটা যেটা আছে সেটা আমি নিচ্ছি সলিড কালার। আমরা নিউ লেয়ার নিয়ে তারপরে যদি একটা কালার অ্যাপ্লাই করি সেক্ষেত্রে যে কাজটা হবে সেটা এই সলিড কালারটা করবে। সলিড কালারটাতে ক্লিক করলে আলাদা একটা লেয়ার চলে আসবে এবং আপনি কোন কালারটা এখানে দিতে যাচ্ছেন সেই কালারটাকে এখানে সিলেক্ট করে তারপরে যদি ওকে করেন ওই কালারের একটা লেয়ার তৈরি হয়ে যাবে। এবং আপনি চাইলে এটা আই অফ করে ওই কালারটাকে হাইড করে রাখতে পারেন, আবার চাইলে আপনার প্রয়োজনে এখানে এই কালারটা আবার শো করতে পারেন। আবার যদি চান যে না আপনি কালারটা চেঞ্জ করবেন তাহলে এই যে এখানে ডবল ক্লিক করলে কালার পিকার চলে আসবে এবং কালারটা আপনি খুব সহজে কিন্তু চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, তো এই হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের প্রথম যেটা আমরা দেখলাম সলিড কালার, এটাকে আমি ডিলিট করে দিলাম। তারপরেরটা হচ্ছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করবে। সলিড কালারটা শুধু ফ্রেশ একটা কালার অ্যাপ্লাই করছে, গ্রেডিয়েন্টটা হচ্ছে মিক্সড কালার অ্যাপ্লাই করবে। ঠিক আছে, তো এই হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। এখান থেকে আপনি কালার চুজ করতে পারবেন, তারপরে কালার তৈরি করতে পারবেন। এই যে এটা আমরা এর আগে দেখেছি কালার কিভাবে তৈরি করতে হয়, তো এটা আমরা এই কাজগুলো এখান থেকেও করতে পারছি। তো এইটার সুবিধাটা হচ্ছে যে এটা আমরা আলাদা একটা লেয়ারে পাচ্ছি এবং আমরা প্রয়োজন মতো এটাকে এডিট করে নিতে পারবো। ঠিক আছে, তো এই হচ্ছে এটার সুবিধা। তারপরে হচ্ছে প্যাটার্ন। প্যাটার্ন অ্যাপ্লাই করার জন্য আমরা কিন্তু দুইটা ওয়ে আমরা অলরেডি দেখেছি। একটা হচ্ছে প্যাটার্ন স্টেম টুল, আরেকটা হচ্ছে পেইন্ট বাকেট টুল। পেইন্ট বাকেট টুল দিয়ে এক ক্লিক করলে যে প্যাটার্নটা সিলেক্ট করা থাকে পুরোটাই অ্যাপ্লাই হয়ে যায়। তো এখানে প্যাটার্নটা সিলেক্ট করে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে কোন প্যাটার্নটা আমরা অ্যাপ্লাই করব সেটা সিলেক্ট করে ওকে দিলে ওই প্যাটার্নটা পুরোটা অ্যাপ্লাই হয়ে যাবে। আর এক্ষেত্রে একটা সুবিধা যেটা পাচ্ছি সেটা হলো স্কেল করতে পারবো, অর্থাৎ বড় ছোট করতে পারবো, যেটা আমরা প্যাটার্ন স্টেম টুল দিয়ে করতে পারবো না, বাট এইখান থেকে করলে সেই কাজটা করতে পারবো এবং এটা খুব সহজে আমরা চেঞ্জও করতে পারবো। ঠিক আছে, তো স্কেল মানে হচ্ছে যদি আমরা এটাকে বাড়াই দিই তাহলে এটা কিন্তু বড় হচ্ছে, কমায় দিলে এটা কমে যাবে, ছোট ছোট হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে এটা সুবিধা। তো এটা আমি ক্যান্সেল করে দিলাম। এই তিনটা ছিল হচ্ছে সলিড কালার, গ্রেডিয়েন্ট কালার এবং প্যাটার্ন অ্যাপ্লাই করার অপশন। এরপরের যেগুলো আছে এগুলোর কাজ হচ্ছে একটা ইমেজের ভিতরে আলোর যে ব্যাপারটা থাকে, আলো কম থাকে, আলো বেশি থাকে, কালার কম থাকে, কালার বেশি থাকে, এই যে কালারের যে ব্যাপারটা আছে এই ব্যাপারটাকে কন্ট্রোল করার জন্য এই কয়েকটা অপশন, যেমন ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লেভেল, কার্ভস বা এক্সপোজার। ঠিক আছে, এইগুলো প্রায় একই ধরনের কাজ করে থাকে, কিছুটা ভিন্নতা আছে। যেমন ব্রাইটনেস কন্ট্রাস্টটা যদি আমরা সিলেক্ট করি তাহলে এই যেরকম একটা লেয়ার চলে আসছে ব্রাইটনেস কন্ট্রাস্ট, এটা আপনি প্লাস করে দেখবেন, মাইনাস করে দেখবেন, আপনি যে ইমেজটাতে কাজ করছেন সেই ইমেজে যেইটা পারফেক্ট হয় আপনি সেটা রেখে দিবেন। তো এইটা আসলে এইগুলোর ক্ষেত্রে কোনোটাই কিন্তু ফিক্সড করে এমন বলা যাবে না যে এই ইমেজের জন্য এত % থাকবে, হ্যাঁ, বা এটা মাইনাস ভ্যালু থাকবে বা এটাতে প্লাস ভ্যালু থাকবে, এরকম কিন্তু কোনো আগে থেকে বলা যাবে না। তো এটা আপনাকে সবগুলোর ক্ষেত্রেই আলাদা আলাদা করে অ্যাপ্লাই করে করে দেখতে হবে। যেমন আমি এখানে ব্রাইটনেস, কন্ট্রাস্ট দুটাই প্লাস ভ্যালু দিয়েছি। আবার কোনো ইমেজের ক্ষেত্রে এমন হতে পারে যে ব্রাইটনেসটা মাইনাস ভ্যালু দিলে ভালো দেখাচ্ছে। ঠিক আছে, তারপর আমরা যদি একটু লেভেলসটা দেখি, এটা লেভেলসটা আমি নিলাম। লেভেলসের কাজটা হচ্ছে যে ছবিতে থাকা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারটাকে সে ব্যালেন্স করবে এই লেভেলের মাধ্যমে। যেমন এই দিক থেকে যদি আমরা ডান দিকে দিই ব্ল্যাক কালার অ্যাপ্লাই হচ্ছে, ব্ল্যাক আরেকটু ব্ল্যাক হচ্ছে, আর ডান দিক থেকে যদি দিই তাহলে এটা একটু হোয়াইট হচ্ছে বা কালারটা একটু লাইট হচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে লেভেল। তারপরে হচ্ছে আপনার কার্ভস, এটাও প্রায় একই রকমই আগেরগুলোর মতোই, অর্থাৎ উপরের দিকে যদি আমরা এই কার্ভসটাকে, অর্থাৎ এই যেই দাগটা আছে এটাকে আমরা উপরের দিকে যদি টেনে দিই তাহলে আলো বাড়ছে, নিচের দিকে দিলে আলো কমে আসছে। ঠিক আছে, আর এরপরে এক্সপোজারটা হচ্ছে শুধুমাত্র আলো বাড়ানোর কাজটাই করবে। এক্সপোজার যদি আমরা বাড়াই দিই তাহলে আলোটাকে বাড়ায় দিবে। এরপরে এখানে আমরা পাচ্ছি হচ্ছে ভাইব্রেন্সের কাজটা হচ্ছে ছবিতে থাকা রঙগুলোকে উজ্জ্বল করে দিবে অথবা অনুজ্জ্বল করে দিবে। ঠিক আছে, এখানে প্লাস ভ্যালু দিলে এই যে ভাইব্রেন্স এবং স্যাচুরেশন,
ভাইব্রেন্স যদি আমরা প্লাস ভ্যালু দেই, ছবির ভিতরে থাকা যেই কালারগুলো আছে, যেটার যেই কালার সেই কালারগুলোকে আরও উজ্জ্বল করে দিচ্ছে। স্যাচুরেশনটাও একই, অর্থাৎ ভাইব্রেন্স থেকে স্যাচুরেশনটা আরেকটু বেশি করে উজ্জ্বল করে দেয়। আর যদি আমরা এটা মাইনাস করে দিই তাহলে কিন্তু কালারগুলো চলে যাচ্ছে এবং এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে হিউ অ্যান্ড স্যাচুরেশন। হিউ অ্যান্ড স্যাচুরেশনটা দেখার জন্য অন্য আরেকটা ছবিতে আমি দেখাচ্ছি। এই পাশে আমি আরেকটা ছবি ওপেন করে রেখেছি। যেমন এখানে আসলাম, এই যে এখানে যে গাড়িটা আছে, এই গাড়ির যে কালারটা আছে, এই কালারটাকে আমরা যদি চেঞ্জ করতে চাই, খুবই সহজে আমরা হিউ স্যাচুরেশনের মাধ্যমে কালার চেঞ্জ করতে পারবো। তো এই ক্ষেত্রে হিউ স্যাচুরেশন থেকে কালার চেঞ্জ করার জন্য আপনাকে আগে কালারটাকে সিলেক্ট করে নিতে হবে, বা যে অংশটাকে আপনি কালার চেঞ্জ করতে চাচ্ছেন সেই অংশটার কালারটাকে সিলেকশন করে নিতে হবে। তারপরে আপনাকে হিউ অ্যান্ড স্যাচুরেশনে যেতে হবে। এখন আমি প্রথমে সিলেকশন করা ছাড়া হিউ অ্যান্ড স্যাচুরেশনে গিয়ে কালারটা পরিবর্তন করে দেখাচ্ছি, তারপরে আমি সিলেকশন করে দেখাচ্ছি। যেমন হিউ অ্যান্ড স্যাচুরেশনে ক্লিক করলাম, আলাদা একটা লেয়ার আসছে। তো আমরা কালার যখন পরিবর্তন করতে চাই সেই ক্ষেত্রে আমরা এই হিউ অ্যান্ড স্যাচুরেশনটা নিয়ে আসার পরে কালারাইজটাকে অন করে দিব। কালারাইজটা অন করে দেওয়ার পরে যে কালারটা পরিবর্তন হয়ে গেছে। তো যেহেতু সিলেকশন করা নাই, সেক্ষেত্রে গাড়ির পুরো বডির কালার পুরোটাই কিন্তু চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, এখন আমি যেই কালারই দিই না কেন পুরোটাই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি চাচ্ছি যে না, শুধু ইয়েলো কালারটাকে আমি চেঞ্জ করব, পুরোটাকে এইভাবে চেঞ্জ করব না। তাহলে আমরা এই ইয়েলোর কালারটাকে সিলেকশন করে নিব। তো এইটা সিলেকশন করার জন্য সহজ ওয়েটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমি এখানে যে কোনো একটা জায়গায় একটু ক্লিক করে দেখি কতটুকু এটা সিলেকশন হয়। তো বেশি পরিমাণে হয়ে গেছে, এই যে কালোগুলোতে ধরে ফেলছে। আমি আবার অন্য আরেকটা জায়গায় একটু ক্লিক করি। হ্যাঁ, এখন মোটামুটি ভালো পরিমাণে বা ভালোভাবে এটা কিন্তু সিলেকশন করছে। তো কিছু কিছু জায়গায় একটু প্রবলেম আছে, সেগুলো আমরা আলাদাভাবে আমরা ঠিক করে নিতে পারবো। তো এখন যতটুকু সিলেকশন হয়েছে ততটুকুতে আমি এটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি। তো এখন যাচ্ছি হচ্ছে হিউ অ্যান্ড স্যাচুরেশনে। এখানে যাওয়ার পরে প্রথমে আমরা কালারাইজটাকে অন করে দিব। কালারাইজটাকে অন করে দেওয়ার পরে এখানে তিনটা অপশন আছে, হিউ, স্যাচুরেশন, একটা হচ্ছে লাইটনেস। হিউয়ের কাজটা হচ্ছে যে হিউ থেকে আমরা যেই কালারটা চাচ্ছি অ্যাপ্লাই করার জন্য সেই কালারটা সিলেক্ট করব হচ্ছে হিউ থেকে। স্যাচুরেশনের কাজটা হচ্ছে উপরে যে কালারটা আমরা সিলেক্ট করলাম সেটা কি পরিমাণ কালার অ্যাপ্লাই হবে সেইটা আমরা ঠিক করব এই স্যাচুরেশন থেকে। অর্থাৎ আমি রেড কালার আমি সিলেক্ট করলাম, রেড কালারটাকে 100% অ্যাপ্লাই করব না 50% না 25%। তো এটা আমরা স্যাচুরেশন থেকে ঠিক করতে পারবো। আর লাইটনেসটা হচ্ছে যে আমরা কি এটাতে আরেকটু লাইট বাড়াবো নাকি একটু ডার্ক করব, সেটা হচ্ছে এই লাইটনেস থেকে কন্ট্রোল করা যাবে। হিউয়ের কালারটা আমি রেড কালারটা সিলেক্ট করে নিলাম। এখন স্যাচুরেশনটা 25% আছে, যার কারণে কিন্তু লাল কালার পুরোপুরি আসে নাই। আমি যদি এটাকে আস্তে আস্তে বাড়াই দিই, দেখেন আস্তে আস্তে কিন্তু এটা খুব সুন্দর লাল কালার চলে আসছে। ঠিক আছে, এবং খুব বেশি বাড়াই দিলে একটু বেশি পরিমাণে লাল হয়ে গেছে, আমি এতটা চাচ্ছি না। তো এটা আমরা প্রয়োজন মতো আমরা এটা কম বেশি করে নিতে পারবো। তারপরে এখন যদি আমরা উপরেটা যেই কালারই দিই না কেন সেই কালার দিয়ে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কালারটা পরিবর্তন হয়ে গেছে। এই কোণা দিয়ে একটু সিলেকশন করা বাকি আছে, তো এগুলো আমরা খুব সুন্দরভাবে যদি সিলেকশনটা করে নিতাম তাহলে ওইটাতেও কিন্তু কালারটা অ্যাপ্লাই হয়ে যেত। তো এইভাবে আমরা খুব সহজে কালারটা চেঞ্জ করতে পারছি। আচ্ছা, আর নিচে হচ্ছে লাইটনেস। লাইটনেসটা এদিকে যদি আমরা দিই এটা সাদা কালার অ্যাপ্লাই হবে, এদিকে দিলে এটা ব্ল্যাক কালার অ্যাপ্লাই হবে। তো ব্ল্যাক হতে হতে এটা ডার্ক হতে হতে একদম ব্ল্যাক হয়ে যাবে। এদিকে যদি সাদার পরিমাণটা বাড়াই একবারে বাড়াতে বাড়াতে হোয়াইট হয়ে যাবে। তো এটা আমরা প্রয়োজন মতো আমরা কালারটাকে চেঞ্জ করে নিতে পারবো। তো এই হচ্ছে হিউ অ্যান্ড স্যাচুরেশনের কাজ। এটার মাধ্যমে আমরা ক্লায়েন্টদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ছবিতে থাকা কালারগুলোকে আমরা পরিবর্তন করতে পারি। আচ্ছা, এরপরে আমরা আর কি আছে একটু দেখি। তারপরে আছে হচ্ছে কালার ব্যালেন্স। কালার ব্যালেন্সে ক্লিক করলে এই যে এরকম কালার ব্যালেন্সের জন্য কিছু অপশন চলে আসবে। এগুলো আপনি কম বেশি করলে বুঝতে পারবেন যে কী ধরনের পরিবর্তনটা হচ্ছে। এক একটা ছবিতে এক এক ধরনের কিন্তু পরিবর্তনটা আমরা দেখতে পাবো। এরপরে আছে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এটাতে দিলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে এবং আপনি ম্যানুয়ালি এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের পরিমাণটাকে আপনি কম বেশি করে নিতে পারবেন। যেমন ইয়েলো কালারটাকে আপনি চাচ্ছি যে একটু সাদা করব, তো এটাকে আমি যদি বাড়াই দিই তাহলে কিন্তু এই যে দেখেন সাদা হচ্ছে। তো আমার গাড়িতে কিন্তু পুরোটাই ইয়েলো কালার ছিল, বাট এইটাতে এই হিউয়ের কারণে এখানে ইয়েলো কালারটা পাচ্ছে না, শুধুমাত্র এখানে পাচ্ছে। তো আমি যদি এইটার আইটা অফ করে দিই, তারপরে যদি আমি এখানে ইয়েলো কালারটাকে কম বেশি করি তাহলে দেখেন যে শুধুমাত্র ইয়েলো কালার যেটাকে পাচ্ছে সেইটাতেই কিন্তু কালারটাকে সে সাদা বা কালো করে দিচ্ছে। তো আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা এইভাবে আমরা প্রয়োজন মতো করে নিতে পারবো। তারপর হচ্ছে ফটো ফিল্টার।
ফটো ফিল্টারটা হচ্ছে যে কোনো একটা কালারকে আপনি চুজ করে দিয়ে ওই কালারের একটা ভাব বা একটা প্রভাব পুরো ছবিতে আপনি বিস্তার করতে পারবেন। এরপরে আছে হচ্ছে চ্যানেল মিক্সচার। চ্যানেল মিক্সচারে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছি আমরা রেড, গ্রিন, ব্লু, তারপরে হচ্ছে এখানে টোটাল কন্ট্রাস্ট। তো এইখান থেকে আপনি আলাদা আলাদা করে রেড, গ্রিন, ব্লুকে মিক্স করতে পারবেন, একটার সাথে আরেকটা কালারকে মিক্স করতে পারবেন। এরপরে হচ্ছে কালার লুকআপ। কালার লুকআপের কাজটা হচ্ছে যে এখানে আগে থেকে তৈরি করা কিছু কালারের ইফেক্ট আছে যেগুলো আমরা অ্যাপ্লাই করলে বুঝতে পারবো। যেমন আমি এই সবগুলোর আইটা একটু অফ করে দিই, তাহলে আমরা বুঝতে পারবো যে কি পরিবর্তনটা হচ্ছে। ঠিক আছে, এখানে আগে থেকেই রেডি করা আছে কালারগুলোকে, আপনি জাস্ট সিলেক্ট করবেন, ওইটার ইফেক্টটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এরপরে ইনভার্টটা দিলে হচ্ছে নেগেটিভ কালারের মতো তৈরি হয়ে যাবে, এই যে এরকম একটা নেগেটিভ ইফেক্ট তৈরি হয়ে যায়। তারপরে আছে হচ্ছে পোস্টারাইজের কাজটা হচ্ছে পোস্টার ডিজাইনের মতো একটা কালারের ইফেক্ট তৈরি করে থাকে। তো এখানে আমরা চাইলে এটাকে আরও কম বেশি করতে পারবো। যদি এটা বাড়ায় দিই তাহলে আস্তে আস্তে এটা একদম আগের মতোই হয়ে যাবে, আর যদি কমানো থাকে সেক্ষেত্রে এটা কালার ইফেক্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এরপরে আছে হচ্ছে থ্রেশহোল্ডটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেবে। ঠিক আছে, আপনার কালারটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেবে। আমরা এর আগে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখেছি, যেমন এই যে এখানে ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর থ্রেশহোল্ডের মধ্যে পার্থক্যটা হচ্ছে এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মাধ্যমে আমরা যখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা করছি তখন যেই কাজটা হচ্ছে যে এটা 100% ব্ল্যাক বা 100% কিন্তু সাদা হয় না। আর থ্রেশহোল্ডের মাধ্যমে আমরা যখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা করব তখন ব্ল্যাকটা 100% ব্ল্যাক হবে এবং হোয়াইটটা 100% হোয়াইট হবে। বাট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে করলে 100% ব্ল্যাক বা হোয়াইট কোনোটাই হয় না, সেখানে আপনার 50% সাদা এবং কালো মিক্স থাকে, যেটাকে গ্রে স্কেল কালার বলে। তো এই হচ্ছে থ্রেশহোল্ড। তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট ম্যাপটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার আপনি চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আপনার এই ছবির উপরে যদি কোনো গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে চান সেই ক্ষেত্রে আপনি জাস্ট অ্যাপ্লাই করে দিলে পুরোটাতে এইভাবে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই হয়ে যাবে। একেবারে লাস্টে আসতে হচ্ছে সিলেক্টিভ কালারটা হচ্ছে আপনি এখান থেকে কালারকে সিলেক্ট করতে পারবেন এবং কালারকে সিলেক্ট করে ওই কালারের সাইন, মেজেন্টা, ইয়েলো, ব্ল্যাক কালারকে আপনি আবার কন্ট্রোল করতে পারবেন। যেমন আমি এখন ইয়েলো কালারটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ইয়েলো কালারের ভিতরে সাইন, মেজেন্টা, ইয়েলো বা ব্ল্যাক কালারকে আমি চাইলে এখানে কম বেশি করতে পারবো। যেমন সাইন আমি যদি কম করি, দেখেন ইয়েলো কালারের সাইন কালারটা এখানে পরিবর্তন হচ্ছে। তারপরে মেজেন্টা যদি কম বেশি করি তাহলে মেজেন্টা কালারের যে পরিমাণটা আছে সেটা এখান থেকে কম বেশি হচ্ছে। তারপরে ইয়েলো কালারটা এখান থেকে কম বেশি করা যাচ্ছে, ব্ল্যাক কালারটাকে কম বেশি করা যাচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে সিলেক্টিভ কালার। তো এখানে মোটামুটি আমি সবগুলোই এখানে দেখাই দিয়েছি। তো এটার বেসিক যে কনসেপ্টটা আছে, এটার যে মেইন যে কনসেপ্টটা আছে সেইটা আপনি বুঝতে পারলে এখানকার সবগুলোই আপনি কাজ করতে পারবেন। তো এখানে প্রত্যেকটাতে আলাদা আলাদা করে কিন্তু এরকম একটা লেয়ার তৈরি হচ্ছে, পাশাপাশি এখানে আপনি কিছু ডায়ামিটার পাবেন কম করার জন্য বা বেশি করার জন্য। এটা এক একটা ছবিতে এক এক ধরনের পরিমাণ আপনাকে অ্যাপ্লাই করে দেখতে হবে। ঠিক আছে, এটা আপনি আগের থেকে কিন্তু বুঝতে পারবেন না যে আপনার কোন ইমেজে কোনটা কত পার্সেন্ট লাগবে। তো আপনাকে এটা অ্যাপ্লাই করে দেখে যেটা আপনার কাছে ভালো লাগবে সেইটা আপনি করবেন। তো এখান থেকে মূলত আপনাকে মাথায় রাখতে হবে যে উপরের দিকে এই তিনটা হচ্ছে সলিড কালার, গ্রেডিয়েন্ট কালার বা প্যাটার্ন অ্যাপ্লাই করছে, পরেরগুলো হচ্ছে কালার নিয়ে কিছু কাজ করছে, ছবিতে থাকে কালারগুলোর ব্রাইটনেস, লাইটনেস কম বেশি করার কাজটা করছে, ভাইব্রেন্সটা হচ্ছে ছবিতে থাকা কালারগুলোর উজ্জ্বলতাকে বাড়াচ্ছে, হিউ স্যাচুরেশনের কাজটা আমরা দেখলাম যে এটা হচ্ছে কালার চেঞ্জ করার কাজটা করে থাকে। হ্যাঁ, তো এক একটা এক এক ধরনের কাজ করে থাকে। তবে সবগুলোতে আমরা কমন যে বিষয়টা পাচ্ছি সেটা হচ্ছে যে প্রত্যেকটারই আলাদা আলাদা এরকম ডায়ামিটার আছে, যেটা আমরা কম বেশি করে আমাদের পছন্দ মতো আমরা কাজটা করে নিতে পারবো। এবং আরও একটা জিনিস আমরা যে সুবিধাটা পাচ্ছি সেটা হচ্ছে যে আমি অ্যাপ্লাই করার পরে আমি যদি চাই যে এটা আমি পরিবর্তন করব, সেই ক্ষেত্রে আমি জাস্ট এই লেয়ারটাকে সিলেক্ট করলে আমার উপরে কিন্তু এই যে প্রপার্টিসে গিয়ে আমরা সেই অপশনগুলো পেয়ে যাব। আমি যে ভ্যালুটা আমি এখানে দিয়ে রাখছিলাম সেটাই কিন্তু আছে, আমরা চাইলে এখন আবার নতুন করে পরিবর্তন করতে পারবো। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিওর বিষয়বস্তু। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আর আপনি যদি ফটোশপে এক্সপার্ট হতে চান তাহলে অবশ্যই আপনাকে নিজেকে প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিস করতে গিয়ে যদি কোনো প্রবলেমে পড়েন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, অথবা আমাকে ফেসবুকে মেসেজ দিয়েও জানাতে পারেন। আর ফেসবুকের লিঙ্কটি ডেসক্রিপশনে দেওয়া আছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করে কেন আপনার ভালো লাগে না কারণটি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আমার ভিডিওগুলো আরও ইমপ্রুভ করার জন্য। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।